আচ্ছা, আজকের ক্লাসটা কিন্তু মূলত এক্সট্রা ক্লাস নয়। মানে আমি যে লাস্ট যে ক্লাসগুলো নিয়েছিলাম আপনাদের সঙ্গে, আমি কনসেপচুয়াল ইস্যুস গুলো নিয়ে আমি কথা বলেছি, আন্তর্জাতিক বিষয় বলি। তো একটা অধ্যায় হচ্ছে আমাদের বাদ পড়ে গিয়েছিল। কনসেপচুয়াল ইস্যুস এর মোট 7টি অধ্যায়। 7টি অধ্যায়ের মধ্যে আমরা কিন্তু 6টাই কভার করে ফেলেছি। শুধুমাত্র তৃতীয় যে অধ্যায়টা, শক্তি ও নিরাপত্তা, এই অধ্যায়টা আমাদের শেষ হয়েছিল না। তো আজকে আমরা শক্তি ও নিরাপত্তা এই অধ্যায়টি হচ্ছে পড়বো। তাহলে মোটামুটি আমাদের কনসেপচুয়াল ইস্যুস সম্পর্কে মানে একটা মোটামুটি একটা ধারণা হয়ে যাবে। এরপরেও যদি কারো কোনো জায়গায় যদি কনফিউশন থাকে, আজকে এই সেশন শেষে আপনারা জিজ্ঞাসা করতে পারেন, বা যদি পরেও মনে হয় তাহলে আমাকে হচ্ছে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে আমাকে নক করতে পারেন। আমার সিমটা আমি ফাইনালি উঠাতে পেরেছি 2 দিন আগে। সো এখন আমি কানেক্টেড থাকবো সবসময় ইনশাল্লাহ। তো আজকে সেশনটা শুরু করি। আমি মিহির হাসান আছি আপনাদের সাথে। তো যেহেতু অধ্যায়ের নাম শক্তি ও নিরাপত্তা, তো খুব স্বাভাবিকভাবে প্রথমে যে প্রশ্নটা আসে যে শক্তি কি, বা হোয়াট ইজ পাওয়ার। তো আমি তো আপনাদের কাছ থেকে শুরুতে শুনতে চাই যে শক্তি বলতে আসলে আপনারা কি বুঝতেছেন। কাইন্ডলি রেসপন্স করবেন। যেমন আমি একটা বলি, মানে আমি যেহেতু ইঞ্জিনিয়ার, তো আমার কাছে শক্তি হচ্ছে এনার্জি। তো এনার্জির দিক থেকে শক্তি বলতে কিন্তু মানে হচ্ছে পাওয়ার বা এরকম কিছু বোঝায়। যে আমি যদি ইলেকট্রিসিটি ঠিক মতো যদি পাস করাতে পারি, তাহলে হচ্ছে আমি একটা প্রয়োজনে একটা মোটর ঘোরাতে পারবো, একটা বিদ্যুতে হচ্ছে লুমেন্স বৃদ্ধি করে মানে আলো বাড়াতে পারবো, এরকম অনেক কিছুই হয়। আচ্ছা, তার মানে আপনারা হচ্ছে রাইট ট্র্যাকে আছেন। আপনারা সামরিক ক্ষমতার কথা বলছেন। না, এটা আসলে সামরিক ক্ষমতা শক্তির একটা অংশ হতে পারে। আচ্ছা, তাহলে শক্তির বিষয়টা কি? এখানে কোনো স্লাইড রাখি নাই না। আচ্ছা, শক্তি ব্যাপারটাকে হচ্ছে আমরা এইভাবে বলতে পারি যে পাওয়ার ইজ এ পলিটিক্যাল বিহেভিয়ার অফ এ স্টেট। শক্তি হচ্ছে একটা স্টেটের হচ্ছে পলিটিক্যাল বিহেভিয়ার, বা শুধু এটা পলিটিক্যাল না বলে আমি শুধু বিহেভিয়ারও বলতে পারি। ব্যাপারটা কিরকম? আহ, ধরেন হচ্ছে আমরা জাতীয় শক্তির কথা বলি, মানে একটা স্টেট সম্পর্কে যদি আমরা বলি, ধরেন যে এ হচ্ছে একটা স্টেট। আপনারা সাধারণভাবে চিন্তা করেন তো, যে আপনি একটা এথিক্যাল মানুষ, আপনি সবকিছুকে এথিক্স সহ চিন্তা করেন। পৃথিবীর অন্য কোনো মানুষকে তার যে কোনো অপরাধ বা কৃতকর্মের জন্য বা যে কোনো রকমের কোনো কর্মকাণ্ডের জন্য আপনার কি কোনো রাইট থাকে তাকে আপনি কোনো শাস্তি দিতে পারবেন? আপনার কি মনে হয় এজ এ পার্সন? এটা কিন্তু সম্ভব না। হ্যাঁ। এবং ধরেন আপনার সামনে আরেকটা ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে যদি মেরেও ফেলে, মানে হত্যা করলো, আপনি দেখলেন। তো এতে করে যেটা হলো, আপনি একটা সাক্ষী হলেন, আপনি সাক্ষ্য দিতে পারেন, কিন্তু আপনার কিন্তু এই রাইটটা নাই যে তার বিনিময়ে আপনি একটা কিছু করবেন। তো কিন্তু রাষ্ট্র হচ্ছে এমন একটা ব্যবস্থা, রাষ্ট্র বা এই রাষ্ট্রের রিপ্রেজেন্টেটিভ, মানে ব্যাপারটা হচ্ছে এরকম। স্টেট, স্টেটের হচ্ছে রিপ্রেজেন্টেটিভ। স্টেটের রিপ্রেজেন্টেটিভ কে? যে আপনাদের অলরেডি পড়ানো হয়েছে। স্টেটের রিপ্রেজেন্টেটিভ কে? গভর্নমেন্ট, রাইট। গভর্নমেন্ট হচ্ছে এই স্টেটের ফুল যে পাওয়ারটা, এইটা হচ্ছে ব্যবহার করবে, ইউজ ফুল পাওয়ার। ব্যাপারটা কিরকম? গভর্নমেন্ট যদি এইটা এনশিওর করতে পারে যে এই স্টেটের যে গভর্নমেন্ট, তার ভেতরে ধরেন সি নামক একজন ব্যক্তি একটা হত্যা করেছে, এইটা যদি প্রুভড হয়, মানে প্রুভেন যদি হয়, তাহলে কিন্তু এই গভর্নমেন্টের এই রাইটটা আছে যে সি কে এই হত্যার বিনিময়ে তাকে হচ্ছে যাবজ্জীবন শাস্তি অথবা যে তাকে ফাঁসিতে ঝুলাতে পারে। একটা রাষ্ট্রের সর্বময় ক্ষমতা প্র্যাকটিস করতে পারে সরকার। এবং এই যে ব্যাপারটা, এইটা কিন্তু সারা পৃথিবীতে একমাত্র সরকারেরই থাকে, বা সরকারের আস্তে থেকে মেইনলি হচ্ছে একটা স্টেটের থাকে। মানে খুব সিম্পলি, বাংলাদেশের ভেতরের যে কোনো একজন ব্যক্তিকে বাংলাদেশের সরকার কিন্তু চাইলে শাস্তি দিতে পারে। কিন্তু বাংলাদেশের সরকার চাইলে কি চায়নার কোনো একটা ব্যক্তিকে শাস্তি দিতে পারবে? কি মনে হয় আপনাদের?
এটা কিন্তু পারবে না। আবার চায়নার যে সরকার, তারা কিন্তু চীনের ভেতরে যারা বসবাস করে তাদেরকে কিন্তু ঠিকই বিভিন্ন রকমের পানিশমেন্ট দিতে পারবে, কিন্তু চায়নার কোনো এখতিয়ার নেই যে বাংলাদেশের কাউকে হচ্ছে সেই শাস্তিটা দিবে। তো এই যে ব্যাপারটা, যে একটা স্টেটেরই একমাত্র সর্বময় ক্ষমতা থাকে, কিন্তু সেটার আবার একটা লিমিটেশন, সেটা কি, শুধুমাত্র সেই স্টেটের ভেতরেই সে এটা ইউজ করতে পারবে, ইন্টারন্যাশনাল বর্ডার বা আশপাশে এটা সে ব্যবহার করতে পারবে না। এই কারণেই কিন্তু ইউনাইটেড নেশন অনেক কিছুই বলতে পারে, কিন্তু আহ, শাস্তি দেওয়ার ক্ষেত্রে বা কোনো একটা ডিসিশন মেকিং এর ক্ষেত্রে কিন্তু কোনো কিছু করতে পারে না। তো এই কারণেই হচ্ছে আমাদের শক্তি সম্পর্কে অনেক বেশি আমাদের জানতে হবে, এবং এই শক্তি ইউজ করে কিভাবে আমরা একটা রাষ্ট্রের পাশাপাশি একজন ব্যক্তিগতভাবে আমরা আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারি। এইটা গেল একটা রাষ্ট্রের সম্মুখ ধারণা। আর এইখানে হচ্ছে শক্তির সম্যক ধারণা, এখানে হচ্ছে ডিটেলস দেওয়া আছে। এখানে মোটামুটি হচ্ছে সবথেকে জনপ্রিয় সংজ্ঞা হচ্ছে এইটা। হ্যাঁ, প্যাডেল ফোর্ডের এই সংজ্ঞাটা, এটা এটাও যদিও হচ্ছে ন্যাশনাল পাওয়ারের সংজ্ঞা, হ্যাঁ, জাতীয় শক্তির সংজ্ঞা। আর এই মর্গান থুর এই যে সংজ্ঞাটা, এইটা হচ্ছে শুধু শক্তির জন্য খুব জনপ্রিয়। তো এই দুটা যে কোনো একটা যদি আপনারা পারেন তাহলে মুখস্থ করবেন, না পারলে দু একটা ওয়ার্ড যদি মনে থাকে একটু বানিয়ে লিখতে পারেন, বাট একটা সংজ্ঞা অবশ্যই দেওয়া উচিত। তো আমরা মোটামুটি এখানে দেখলাম সব। এখন আমরা দেখবো হচ্ছে পাওয়ারের বিভিন্ন রকম প্রকারভেদ। আচ্ছা, একটা প্রকারভেদ রয়েছে হার্ড পাওয়ার, সফট পাওয়ার বা স্মার্ট পাওয়ার, এটা আমরা পরে দেখবো। কিন্তু ওই ধরনের পাওয়ার গুলো সচরাচর আপনি যে কোনো বই, সেটা গাইড হোক বা ডাইজেস্ট হোক, সব জায়গাতে আপনি পাবেন, কিন্তু এগুলো কিন্তু হচ্ছে ইউজড বেস পাওয়ার। কিন্তু মেইনলি কিন্তু পাওয়ারকে বড় ভাবে এই তিনটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ফিজিক্যাল পাওয়ার, একটা হচ্ছে সাইকোলজিক্যাল পাওয়ার, আর একটা হচ্ছে ইকোনমিক পাওয়ার। বিষয়গুলো কি দেখেন, এগুলো একটু ভেঙে বললে আপনারা মোটামুটি বুঝতে পারবেন। ফিজিক্যাল পাওয়ার বলতে মোটামুটি বলা হচ্ছে হার্ড পাওয়ার, এটা আমরা সামনে আবার আরেক আলাদা ভাবে দেখবো। ফিজিক্যাল পাওয়ার হচ্ছে বলতে বোঝানো হচ্ছে হার্ড পাওয়ার। তাহলে হার্ড পাওয়ার ব্যাপারটা আসলে কি, এই যে ডুয়েল যে হয়, মানে দ্বৈত যুদ্ধ, বা মনে করেন যে দুইটা দেশের মধ্যে সরাসরি হচ্ছে যুদ্ধ, সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছি আমরা, প্রথম বিশ্বযুদ্ধ দেখেছি, বা এর আগে সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে যে যুদ্ধগুলো দেখছি, মানে সরাসরি যেখানে মিলিটারি পাওয়ার, এখানে হার্ডের সাথে সাথে আরেকটা ওয়ার্ড ইউজ করা যায়, মিলিটারি পাওয়ার। তার মানে ফিজিক্যাল পাওয়ারটা হচ্ছে যেটা ট্যানজিবল, যেটা আমরা দেখতে পাচ্ছি, এবং এই পাওয়ার গুলো হচ্ছে সরাসরি শো করা যায়, যে আমেরিকার ফিজিক্যাল পাওয়ার কতখানি এটা আমরা দেখতে পাচ্ছি, ইরানের ফিজিক্যাল পাওয়ার কতখানি এটা আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশের ফিজিক্যাল পাওয়ার কতখানি এটা শো হচ্ছে। এটা হচ্ছে ফিজিক্যাল পাওয়ার, এবং এইটা হচ্ছে কিন্তু সবসময় প্র্যাকটিস হয়। হ্যাঁ, বিশেষ করে হচ্ছে ইন্টারন্যাশনাল পলিটিক্সে এটা কিন্তু প্র্যাকটিস হয়। আচ্ছা, সাইকোলজিক্যাল পাওয়ারটা কি? সাইকোলজিক্যাল পাওয়ারটা হচ্ছে যে আপনি আসলেই কতখানি ফিজিক্যালি পাওয়ারফুল, বা আপনি কতখানি ইকোনমিক্যালি পাওয়ারফুল, বা এজ এ স্টেট, এক পৃথিবীর একটা স্টেট হিসাবে আপনি আসলেই কতখানি পাওয়ারফুল, এইটা হচ্ছে শো করা যায় সাইকোলজিক্যাল পাওয়ারের মাধ্যমে। সাইকোলজিক্যাল পাওয়ার কিছু এক্সাম্পল দিলে আপনি সহজে বুঝতে পারবেন। আমরা কিন্তু মোটামুটি সবাই জানি যে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা খুবই ভঙ্গুর, তারপরেও পাকিস্তানের সাথে সরাসরি কেউ সামরিকভাবে যুদ্ধে জড়াবে না। এর কারণ কি? রেসপন্স করেন তো কুইকলি একটু। কেন সামরিকভাবে পাকিস্তানকে সরাসরি কেউ অ্যাটাক করতে চায় না বা ইনভলভ হতে চায় না? রাইট, সেটা হচ্ছে অ্যাটমিক বোম। তো এটা কি হইলো, পাকিস্তানের কাছে আসলেই আছে কিনা এই ধরনের একটা প্রমাণ কিন্তু সেই 90-এর দশকে পাকিস্তান দিয়েছিল, সেটা আবার কিভাবে, তড়িঘড়ি করে। মানে ওই সময় যখন ইন্ডিয়া হচ্ছে পারমাণবিক টেস্ট করলো, আহ ওই সময় কে ছিলেন, তখনও বিজেপি ক্ষমতায় ছিলেন, বিজেপি সরকার নাম ভুলে গেলাম আমি, মানে মনমোহন সিং এর আগে যিনি ছিলেন, অটল বিহারী বাজপেয়ী, তার সময়ে কিন্তু হচ্ছে পারমাণবিক শক্তিধর ইন্ডিয়া হয়ে গেল। তখনই মোটামুটি তড়িঘড়ি করে পাকিস্তানে হচ্ছে একটা কিছু মানে প্র্যাকটিস করলো, কয়েকটা হচ্ছে বোম
তারা হচ্ছে কোন যেন একটা মরুভূমি, আমার এক্স্যাক্টলি মনে নেই, সেখানে এটা দেখালো যে আসলে তাদের কাছে আছে, শেষ। এরপরে কিন্তু অলমোস্ট প্রায় 30 বছর পার হয়ে গেল, আমরা কিন্তু জানি না তাদের কাছে আসলে পারমাণবিক বোমা আছে কিনা, সেটা এখনো মজুদ আছে কিনা, নাথিং। কিন্তু এই যে এই জিনিসটা যে শো হইলো, এটা কিন্তু সাইকোলজিক্যালি অন্য প্রত্যেকটা দেশকে কিন্তু এটা ফিল করায়। সেম যে কাজটা কিন্তু হচ্ছে নর্থ কোরিয়া করে, তারপরে ইরান করতেছে না, কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু এই জিনিসটা বোঝানোর চেষ্টা করে। আরেকভাবে সাইকোলজিক্যাল পাওয়ার হচ্ছে শো করানো হয়, এই যে ন্যাশনাল প্যারেড হয়, এটা কিন্তু প্রত্যেকটা দেশেই হয় মোটামুটি। বাংলাদেশে হয় 26শে মার্চে, চায়নাতে তাদের যে ন্যাশনাল ডে সেই দিন হয়, ইন্ডিয়াতে প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি সেই দিন হয়। এই দিনগুলোতে কি হয় বলেন তো, যে একটা প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট নিজে আসেন, এবং ওই দেশের যতখানি সামরিক শক্তি রয়েছে, সেটা আম, সেনাবাহিনী হতে পারে, বিমান বাহিনী হতে পারে, নৌবাহিনী হতে পারে, তার পাশাপাশি তাদের যে সমস্ত সম্পদগুলো রয়েছে, মানে শক্তি সম্পদ, যেমন বিভিন্ন অস্ত্র, এগুলো কিন্তু শো করা হয়। এগুলো কেন শো করানো হয়? এগুলো দরকার ছিল না, বিশেষ করে এগুলো দেখালে তো আরো সমস্যা, তাই না? মানে লজিক্যালি আমার এগুলো যদি আমি দেখিয়ে ফেলি তো আরো সমস্যা। এগুলো দেখানো হয় এইভাবেই যে আমি শো করার মাধ্যমে এগুলো কিন্তু অন্যান্য দেশ কিন্তু দেখে। হ্যাঁ, আপনি আপনার ন্যাশনাল প্যারেডে আপনার কাছে কি কি আছে, যেমন আমাদের দেশে যখন এটা হয়, মায়ানমার কিন্তু দেখে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে, এবং সাইকোলজিক্যালি সে কিন্তু থ্রেট ফেল করে, এবং সে জানে যে বাংলাদেশের সাথে যদি লাগতে আসে তাহলে কিন্তু এই যে এগুলো কিন্তু অলরেডি ইউজড হতে পারে। So, এই ধরনের একটা সাইকোলজিক্যাল গেম হচ্ছে এখানে ইউজ হয়, যে আমি চর্চা করব না, আমি হয়তো এই কোনো যুদ্ধক্ষেত্রে যাচ্ছিও না, বাট অলরেডি এই ধরনের একটা মজুদ আমার কাছে আছে। সো এইটা হচ্ছে পৃথিবীর অন্যান্য স্টেট বা অন্যান্য রাষ্ট্রকে এই জিনিসটা শো করানো। এটার আরেকটা প্র্যাকটিস আমরা দেখতে পাই, যখন আমরা শুনেছিলাম যে ন্যান্সি পেলোসি যখন তাইওয়ানে ভিজিট করতে আসবেন, চায়নার আসপেক্ট থেকে তো তাইওয়ান খুবই ছোট্ট একটা জায়গা। তো এইখানে মানে তাইওয়ানের যদি সমুদ্র সীমা এইটাও ধরি আমি, এই ন্যান্সি পেলোসি যখন তাইওয়ানে আসে এই সময়টাতে চায়না কিন্তু নৌ মহড়ার পাশাপাশি অনেক ড্রোন এবং বিমান মহড়াও কিন্তু করেছিল, হ্যাঁ, এই পুরা তাইওয়ানের আশপাশ দিয়ে। তো এইটার কিন্তু কোনো দরকারই ছিল না, কারণ সবাই জানে যে চায়না অনেক শক্তিশালী। চায়না কিন্তু শুধুমাত্র এই কারণে এই কাজটা করেছিল, যে চায়না এটা আমেরিকাকে বুঝিয়েছে যে চায়না যদি চায় এট এনি টাইম তাইওয়ানের ভেতরে এসে একদম অভ্যন্তরে ঢুকে তাইওয়ানকে চাইলে অ্যাটাক করতে পারে, এবং সেক্ষেত্রে ইউএসএ কিছুই করতে পারবে না। এই যে এই বিষয়টা কোন রকমের মানে স্টেটমেন্ট না দিয়ে সরাসরি শো করলো একটা সাইকোলজিক্যাল থিমের মাধ্যমে। এটা হচ্ছে এক ধরনের পাওয়ার ইউজ, যেটাকে বলা হচ্ছে সাইকোলজিক্যাল পাওয়ার। আর ইকোনমিক পাওয়ারটা কিরকম? ইকোনমিক পাওয়ারটা হচ্ছে অনেক রকম হতে পারে, যদি আমি পজিটিভ সেন্সে বলি, যেমন ধরেন রাশিয়া। রাইট, রাইট, হ্যাঁ, রাশিয়াও কিন্তু এই কাজটা ইউক্রেনের সাথে করে একদম। রাশিয়া কিন্তু আচ্ছা, আহ, তার আশপাশে যেমন বেলারুশকে ইকোনমিক্যালি অনেকভাবে সহায়তা করে, এবং বিনিময়ে কি হচ্ছে, তার যে পোর্টটা রয়েছে সেটা হচ্ছে রাশিয়া ইউজ করে। এই যে ইকোনমিক পাওয়ার, রাশিয়া বেলারুশকে হেল্প করতেছে, আবার চায়না রাশিয়াকে হেল্প করতেছে। যেহেতু রাশিয়া ইউক্রেনের সাথে যুদ্ধ করতেছে এখন, তাই ইউএসএ ইউক্রেনকে হেল্প করতেছে। এই যে ইকোনমিক্যালি যে হেল্পটা করতেছে, এটার মাধ্যমে আসলে এরা কিন্তু বিনিময়ে কিছু চাচ্ছে না। রাশিয়াও বেলারুশের কাছে কিছু চাচ্ছে না, চায়না রাশিয়ার কিছু চাচ্ছে না, ইউএসএ ইউক্রেনের কাছে কিছু চাচ্ছে না, কিন্তু ইনডিরেক্টলি অনেক কিছুই হয়তো সামনে নেতৃত্ব দেওয়ার জায়গা থেকে কন্ট্রোল করতে পারবে অনেক কিছু, সেটা অলরেডি তারা জানে, মানে যারা সরকার প্রধান আছে। এই কারণেই কিন্তু এই ইকোনমিক্যাল হেল্প গুলো করা হয়। আবার এটার একটা নেগেটিভ সাইডও আমরা জানি। নেগেটিভ সাইড কিরকম? এটা ইউএসএ সব থেকে বেশি প্র্যাকটিস করে, সেটা হচ্ছে ইকোনমিক স্যাংশন। এটা কিভাবে করে? যেমন এর আগে আমরা অনেকবার দেখছি যে ইউএসএ প্রায় প্রায় হচ্ছে ইরানকে এই ধরনের ইকোনমিক স্যাংশন অথবা কি করতো, এমবার্গো দিত। এমবার্গো কেন দিত? ইরানকে থ্রেট প্রথমে ইকোনমিক স্যাংশন দিয়ে দিল, যে তুমি যদি এগুলা করো তাহলে কিন্তু হচ্ছে আমি তোমাকে আর কোনো রকমের বিজনেস করতে দিব না। তারপরও যখন ইরানকে দমাতে পারেনি, তখন হচ্ছে ইরান ইউএসএ কি করলো, এমবার্গো দেওয়া শুরু করলো। এটা কিভাবে করলো?
তারা ডিরেক্টলি ডিক্লারেশন দিল যে ইরানের সাথে যদি অন্য কোনো দেশ যদি যে কোনো রকমের বিজনেসে এগিয়ে যায়, তাহলে তার সঙ্গে ইউএসএ সব রকমের সম্পর্ক বন্ধ করে দিবে বা স্যাংশন দিয়ে দিবে। এই কারণে ইরানের ওই সময়ের যে তেল বিজনেস ছিল, যদিও সারা পৃথিবীর আসপেক্ট থেকে ওপেকের ওই সময় তেলের যে দাম ছিল, ইরান তার চেয়ে অনেক কম দামে তেল বিক্রি করতে চেয়েছিল বাহিরে, কিন্তু কেউ কিন্তু নিতে পারেনি। যদিও আমরা জানি যে একটা দেশ সে সময় কিন্তু কিনেছিল, সেটা হচ্ছে চীন। সেটা ডিফারেন্ট সিনারিও, বাট সারা পৃথিবীতে যারা হচ্ছে ইউএস এর উপর প্লাস মাইনাস ভাবে হচ্ছে ডিপেন্ডেন্ট, তারা কেউই কিন্তু ইরানের কাছ থেকে সেই সময় তেল কিনতে পারেনি। তো এই যে ইকোনমিক পাওয়ারের এই ধরনের দুই রকম আমরা আসতে দেখতে পাচ্ছি, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। তো বিভিন্ন রকম টাইপস অফ পাওয়ার নিয়ে যখন প্রশ্ন আসবে, মোটামুটি সবাই কিন্তু দেখবেন এই হার্ড পাওয়ার, সফট পাওয়ার, স্মার্ট পাওয়ার এইভাবে ব্যাখ্যাটা দিবে। হ্যাঁ, তো আপনি তার বাইরে গিয়ে এইভাবেও একটা ব্যাখ্যা দিয়ে আসতে পারেন যাতে করে ডিফারেন্ট হয়। এবং এখানে আমরা বুঝতে পারতেছেন ফিজিক্যাল পাওয়ারটাই মূলত কিন্তু হচ্ছে হার্ড পাওয়ার, আবার ইকোনমিক পাওয়ারটাই মূলত হচ্ছে সফট পাওয়ার। এভাবে আপনি একটা কম্পারেটিভ অ্যানালাইসিস দিয়ে বাকিদের একটা ডিফারেন্ট অ্যান্সার দিয়ে আসতে পারবেন। এখানে কিছু তথ্য দেওয়া আছে, এগুলো আপনারা একটু পড়ে নেবেন। যেমন হচ্ছে দেখেন, এই যে ইউএসএ এবং রাশিয়া হচ্ছে মিলিটারি যে টপ র্যাঙ্কে রয়েছে, তাদের যে প্র্যাকটিসটা এখন যেটা চায়না অলরেডি করতেছে, এটা কিন্তু একটা কি ফিজিক্যাল পাওয়ার শো করতেছে। এরকম এখানে আরো অনেকগুলো হচ্ছে এক্সাম্পল দেওয়া আছে, এগুলো আপনারা একটু পড়ে নিন। সাইকোলজিক্যাল পাওয়ার কিভাবে প্র্যাকটিস হয়, এখানে তারও কিছু এক্সাম্পল দেওয়া আছে। এগুলো কিন্তু একদম কমপ্লিট নোট, আপনারা জাস্ট কিছু দেখে নিতে পারেন, মানে কোনো কিছু মুখস্থ করতে হবে না। আর এখানে দেওয়া আছে যে ইকোনমিক পাওয়ার বেস কিছু হচ্ছে এক্সাম্পল, যে কিভাবে এগুলো ইউজ হচ্ছে। যেমন এই যে এখানে একটা দেওয়া আছে, দেখেন যে ইউএস এর যে এমএনসি গুলো আছে, তারা কিন্তু ল্যাটিন আমেরিকাকে, আচ্ছা এটা একটু পুরাতন খবর, আমরা এখন জানি যে ইউএস বেস যে এমএনসি গুলো আছে নট অনলি ল্যাটিন আমেরিকা, তারা কিন্তু আফ্রিকা, এমনকি আমাদের যে সাউথ এশিয়া বা সাউথ ইস্ট এশিয়া, এগুলোকেও কিন্তু তারা কন্ট্রোল করে। মানে যে বড় বড় যে মাল্টিন্যাশনাল কোম্পানি গুলো রয়েছে, সে ধরনের আসপেক্ট কিন্তু আমরা দেখি। এটা কিন্তু একটা ইকোনমিক পাওয়ারেরই একটা এক্সাম্পল। আরেক ধরনের হয়, দেখেন এই যে নেপাল অ্যান্ড ভুটান আর ভার্চুয়ালি ডিপেন্ডেন্ট অন ইন্ডিয়া অন ফর দেয়ার ট্রেড। কারণ কি, এই দুইটা কিন্তু কি, এদের কোনো সমুদ্র বন্দর নেই, এরা হচ্ছে স্থল বেষ্টিত দেশ। তো খুব স্বাভাবিক তারা কিন্তু এখন ইন্ডিয়ার উপরে ডিপেন্ডেন্ট, এবং এই ফায়দাটাই বাংলাদেশ নেওয়ার চেষ্টা করতেছে। তো হোপফুলি হয়তো 1 বছরে না হোক 4-5 বছরে একসময় বাংলাদেশ এটা পারবে। তো দেখা যাক ইনশাল্লাহ। তো আচ্ছা, আমরা তো কিছু পাওয়ারের প্রকার দেখলাম, কিন্তু এই পাওয়ার গুলো আসলে কিভাবে এক্সারসাইজ হয় সারা পৃথিবীতে, বা ওভারঅল মানে পাওয়ার প্র্যাকটিসের ক্ষেত্রে এক্সারসাইজটা কেমন হয়, এই মেথড গুলো সম্পর্কে আমরা একটু হালকা জানবো। প্রথমে যে জিনিসটা সব থেকে বেশি ইউজ হয় সেটা হচ্ছে পারসুয়েশন। পারসুয়েশন ব্যাপারটা কিরকম, এটাকে অনেকটা বলতে পারেন হচ্ছে সুপার পাওয়ার যে রয়েছে, বা মোরল টাইপের, আমরা যদি বাংলায় বলি মোরলগিরি করা, বা হচ্ছে হেজিমনিক পাওয়ার প্র্যাকটিস। এইটা হচ্ছে এক ধরনের হচ্ছে এখানে একটা চর্চা হয়। কিরকম, যেমন ধরেন যে এই যে কিছুদিন আগেই সাউথ ইস্ট এশিয়ার যে দেশগুলো রয়েছিল, যেমন ধরেন যে লাওস, ভিয়েতনাম, এগুলোতে যে ক্রাইসিস গুলো হলো, সে সময় সেখানে কি দেখা গেল যে ইউএসএ সেখানে এসে কিন্তু তাদেরকে হচ্ছে সাপোর্ট দিল বিভিন্ন ভাবে, যে তোমরা এই ধরনের কাজ করো না, তোমরা শান্তির পথে আসো। এবং তারা কিন্তু মেনলি আসছিল অন্য কারণে, তারা আসছিল কি কারণে, এখানে যেন ডোমিনোস থিওরির ওই মাধ্যমে যেন এখানে যেন নতুন করে কোনো সোশ্যালিজম তৈরি না হয়, যেন এখানে আবার ডেমোক্রেটিক সোসাইটি যেন তৈরি হয়, সেটাই কিন্তু তাদের মেইন আসপেক্ট ছিল। বাট ফাইনালি তারা মেইনলি কিন্তু এই কাজের জন্যই করেছিল, যে যে কোনো দুইটা দেশের মধ্যে যে মধ্যস্থতা করার জন্য যখন বড় বড় দেশগুলো তাদের পাওয়ার পারসুয়েট করে, প্র্যাকটিস করার চেষ্টা করে, এই জিনিসটাকে বলা হচ্ছে পারসুয়েশন। এটার একটা এক্সাম্পল কিন্তু আমরা রাশিয়া ইউক্রেন ওয়ারের ক্ষেত্রে দেখতে পারি। রাশিয়া ইউক্রেন ওয়ার যখন খুব সিভিয়ার হয়ে গেল এবং সারা পৃথিবীতে যখন একটা খাদ্য সংকট দেখা গেল, তখন কিন্তু আমরা দেখেছিলাম এখানে মধ্যস্থতা করেছিল কে, টার্কি। এই টার্কি যে মধ্যস্থতা করেছিল, এই পাওয়ার প্র্যাকটিসটা কিভাবে পাইলো টার্কি বলেন তো? মানে তুরস্কের মতো একটা ছোট দেশ রাশিয়া ইউক্রেন যুদ্ধে মধ্যস্থতা করার সাহস কিভাবে পাইলো? এক লাইনে, একটা শব্দে বলেন দেখি। না,
তুর্কি তো নিজেই ন্যাটোর মধ্যে আছে, আর ন্যাটোর তো মাথা হচ্ছে ইউএসএ। আর তুর্কি হচ্ছে মানে তুরস্কই হচ্ছে একমাত্র স্বার্থপর দেশ ন্যাটোর মধ্যে, যে সবসময় ন্যাটোর কাছ থেকে ফায়দা নেওয়ার চেষ্টা করছে এবং নিয়েছেও সবসময়। আপনারা যদি ন্যাটোর স্টোরি গুলো পড়েন তাহলে দেখবেন। আচ্ছা, তুর্কি এই কাজটা করতে পারছে মেইনলি হচ্ছে বসফরাস পরানের কারণে। কারণ রাশিয়া ইউক্রেন থেকে যে কোনো প্রোডাক্ট যদি পৃথিবীর অন্য কোনো জায়গায় যাইতে হয়, এই বসফরাস প্রণালী ছাড়া সম্ভব না। এইখানে ইউএসএ এসেও কোনো দর কষাকষি করতে পারবে না, সম্ভবই না। সুতরাং এই জায়গাতে রাশিয়া এবং ইউক্রেন দুইজনই কিন্তু আটকানো, এবং সারা পৃথিবী তখন একজনকেই বলতে পারছে যে তুরস্ক তুমি এগিয়ে যাও, কারণ রাস্তা তো তোমার। এবং তুরস্ক এই সাপোর্টটাই কিন্তু নিয়েছিল, এবং তারা শেষ পর্যন্ত সাকসেসফুল কিন্তু হয়েছিল। এটা হচ্ছে মেইন কারণ। আপনারা যদি ম্যাপটা দেখেন তাহলে দেখতে পারবেন যে এটা আসলে তুরস্ক ছাড়া সম্ভব ছিল না। আচ্ছা, এটা হচ্ছে পারসুয়েশন এক্সারসাইজ অফ পাওয়ার। আরেকটা কি ধরনের দেখা যায় সেটা হচ্ছে রেওয়ার্ড। রেওয়ার্ড ব্যাপারটা কিরকম, যে আমরা একটা বড় দেশ, আমি ছোট ছোট দেশকে বিভিন্ন রকমের রেওয়ার্ড দিয়ে হচ্ছে তাকে আমরা আমাদের কাছে রাখবো বা আমাদের পক্ষে রাখবো। যেমন খুব সিম্পলি একদম রিসেন্ট যদি একটা ঘটনা বলি, সেটা হচ্ছে ইউএসএ ইউক্রেনকে বিনা শর্তে যে বিভিন্ন রকমের অস্ত্রের পাশাপাশি একদম সরাসরি অর্থ যোগান দিচ্ছিল। এটা কিন্তু এক ধরনের কি একটা রেওয়ার্ড। এই রেওয়ার্ডের বিনিময়ে কিন্তু ইউক্রেনের কাছ থেকে ইউএসএ এই মুহূর্তে কিছুই চাচ্ছে না। বাট লং রানে চাওয়াটা তো আমরা সবাই জানি যে ইউএসএ এটা কেন করতেছে। খুব সিম্পলি যে রাশিয়া যেন কখনোই মাথার চারায় যেন দাঁড়াতে না পারে, ইউএস এর জন্য কখনোই যেন রাশিয়া একটা থ্রেট না হয়ে দাঁড়ায়। এটা হচ্ছে মেইন কারণ। সেটা সরাসরি না করে ইউএসএ কি করছে, রেওয়ার্ডের মাধ্যমে ইউক্রেনকে তার কাছে রাখার চেষ্টা করতেছে। এরকম প্র্যাকটিস কিন্তু আমরা এর আগেও বহু জায়গায় দেখছি, যেমন ইন্ডিয়াও মাঝে মাঝে আমাদের ক্ষেত্রে কিন্তু করে। চায়না কি করলো, আমাদেরকে হচ্ছে দুইটা দিল সাবমেরিন। এটা কিন্তু কাইন্ড অফ হচ্ছে একটা কিন্তু আমাদেরকে রেওয়ার্ড করলো, কিন্তু এইটার জন্য থ্রেট ফিল করলো কারা বলেন তো? এই যে একসঙ্গে দুইটা জিনিস পড়তেছি, দেখেন যে রেওয়ার্ডের কারণে আবার চায়না কিন্তু আমাদেরকে রেওয়ার্ড দিল, কিন্তু এই রেওয়ার্ডের মাধ্যমে আমরা উপকৃত হলাম, কিন্তু অন্য একটা দেশ আবার থ্রেট ফিল করলো, রাইট? সেটা হচ্ছে ইন্ডিয়া। তো দেখেন রেওয়ার্ড দিয়ে পাওয়ার প্র্যাকটিসটা কিভাবে হয়। চায়নার কিন্তু দরকার ছিল না এই কাজটা করা, বাট চায়না বাংলাদেশকে রেওয়ার্ড দিয়ে ইন্ডিয়াকে একটা মেসেজ দিয়ে দিল যে উই আর নিয়ার টু ইউ। তো এখন ইন্ডিয়া বাংলাদেশ যে সি এরিয়াটা রয়েছে এই জায়গাতে খুব স্বাভাবিক ভাই, সাবমেরিন যত চায়না, টেকনোলজি চায়না, আমরা তো জানি না তার ভিতরে কোনো চিপ কোনোভাবে ইনভলভ আছে কিনা, বা এগুলো যেহেতু গোপন বৈঠক, অনেক কিছুই আমরা জানি না। তো এইগুলো অনেক রকম ব্যাপার স্যাপার থাকে। আবার রিসেন্টলি আপনার একটা খবর শুনেছেন কিনা, যে এটাকে যদি আমি বাংলাদেশের সি টেরিটরি ধরি, এই যে সমুদ্র সীমা, এরকম একটা কথা শোনা যাচ্ছে যে ইন্ডিয়া বাংলাদেশের সি টেরিটরির ভেতরেই হচ্ছে একটা রাডার বসিয়েছে, এবং যে রাডারের দ্বারা হচ্ছে সে সমুদ্র সীমা এগুলো হচ্ছে সার্ভে করতেছে, চর্চা করতেছে। তো এই যে আমাদের ভেতরে আসার পরেও আমাদের যে একটা পাওয়ার, এটা যদিও এটার সাথে মিলবে না, এটা মূলত হচ্ছে পারসুয়েশন টাইপ হচ্ছে এক্সাম্পল, আমার হুট করে মনে আসলে আপনাদেরকে বললাম। বাট এই যে রেওয়ার্ড বেজ হচ্ছে এক্সাম্পল হচ্ছে এগুলোই। হ্যাঁ রাইট, ইন্ডিয়া ইসরায়েলকেও হেল্প করতেছে, এটাও এক ধরনের হচ্ছে রেওয়ার্ড বেস বিষয়। যদিও এখানে আবার এটাকে রেওয়ার্ড ধরা যাবে না, কারণ ইন্ডিয়া ইসরায়েলকে হেল্প করে উল্টা দিক থেকে। তার বিনিময়ে ইন্ডিয়া ইসরায়েলের কাছ থেকে কিন্তু সমরাস্ত্র থেকে শুরু করে গোয়েন্দা হেল্প, ইন্ডিয়া ইসরায়েলের কাছে সব থেকে বেশি যেটা পায় সেটা হচ্ছে স্পাই হেল্প। সমরাস্ত্র বেশি হেল্প পায় ইন্ডিয়া স্পাইগিরি। তো বা হচ্ছে প্রযুক্তি, রাইট, থ্যাংক ইউ, প্রযুক্তি একটা বড় বিষয়। তো এই কারণে হেল্প করে। সো এখানে একটা ভাইস ভার্সা ব্যাপার আছে। আচ্ছা, রেওয়ার্ড যেহেতু আমরা বুঝলাম, এর পরের যে বিষয়টা আসতে পারে সেটা হচ্ছে পানিশমেন্ট। পানিশমেন্ট ব্যাপারটা তাহলে কিরকম হচ্ছে, একটা দেশ একটা দেশকে যেমন রেওয়ার্ড দিচ্ছে, পানিশমেন্টও দিচ্ছে। আমরা অলরেডি এটা পড়ছি, এখানে বেশি সময় দিব না। সেটা কিরকম, স্যাংশন বা হচ্ছে এমবার্গো বা বিজনেস স্যাংশন বা ইকোনমিক স্যাংশন, এরকম অনেক কিছুই হচ্ছে দিচ্ছে। এগুলো আসলে কি বিভিন্ন রকমের পানিশমেন্ট, যেটা কি ইউএসএ হচ্ছে রাশিয়াকে দিল, যার ফলে রাশিয়ার অনেকগুলো ব্যাংক সুইফট হারালো, যার ফলে রাশিয়ার সাথে কিন্তু অনেকগুলো দেশই বিজনেস কন্টিনিউ করতে পারতেছে না, শুধুমাত্র ডলারে পেমেন্ট করতে পারতেছে না এই কারণে। এই যে একটা এটা এটা কিন্তু ইউএসএ কিছুই করলো না, দেখেন কিছুই করলো না, শুধুমাত্র কি করলো, একটা স্যাংশন দিল, তার বিনিময়ে যে একটা ক্রাইসিস তৈরি হইলো,
এই ক্রাইসিসটা কিন্তু কিভাবে হইলো, এই পাওয়ার প্র্যাকটিসের মাধ্যমে। সেটা কি? পানিশমেন্ট। আচ্ছা, এই পানিশমেন্ট আবার হচ্ছে যখন প্রচার মানে পানিশমেন্ট যখন হচ্ছে দৃশ্যমান হয়, তখন এটা হয় যে একটা ফোর্স, যে পানিশমেন্টেও কাজ হচ্ছে না, তখন কি হচ্ছে, আমি ফোর্স করব। যেমন সিম্পলি এটাকে যদি আমরা ব্যাখ্যা দেই, 2014 সালে কিন্তু রাশিয়া ক্রিমিয়াকে দখল করলো। তার কারণ কি? আচ্ছা, এটা নিয়ে একটু ছোট্ট করে একটু স্টোরিটা বলে নেই। 2004 সালে যখন ন্যাটো নতুন করে আবার এক্সপানশনের দিকে এগিয়ে গেল, আচ্ছা এর আগ পর্যন্ত, আগে 1992টা বলে নেই, 1992 সালে কিন্তু বা 91 সালে যখন সোভিয়েত ইউনিয়ন পতন হইলো, এখানে একটা বড় কারণ ছিল, তাদেরকে কিন্তু বলা হয়েছিল যে ন্যাটো আর কোনো সম্প্রসারণ করবে না, এবং মোটামুটি কিন্তু এইরকমই ছিল। আর 2001-2 সালের দিক থেকে হঠাৎ করে আবার যখন জর্জ ডাব্লিউ বুশ ক্ষমতায় আসলো, ন্যাটো সম্প্রসারণ নিয়ে অনেক কথা শুরু হয়ে গেল, এবং ওই সময়টাতে রাশিয়ার তখন প্রেসিডেন্ট ছিলেন ভ্লাদিমির পুতিন। এবং একটা সময় গিয়ে 2004 সালে, আমার এক্স্যাক্টলি দেশগুলোর কথা মনে আসতেছে না এই মুহূর্তে, প্রায় 4টা কি 5টা দেশ হচ্ছে ন্যাটোতে জয়েন করে ওই সময়। এবং এইটাকে পুতিন কিন্তু একটা সিরিয়াস থ্রেট হিসেবে নিয়েছিল, এবং পুতিন বলেছিল যে আমরা যে কারণে সোভিয়েত ইউনিয়ন ভেঙেছি, একটাই যে কারণ ছিল, সেইটাকেই ন্যাটো কিন্তু আর মানলো না, বা ইউএসএ কিন্তু মানলো না। সো এইটা একটা থ্রেট ফর রাশিয়া। এবং পুতিন এটা সরাসরি 2004 সালে কিন্তু এই কথাটা বলছে, এবং এইটা যখন এই কথাটা যখন শুরু হয়, তারপরে কিন্তু এই যে এটা কিন্তু চলতেই থাকে, এই সময় কিন্তু বন্ধ হলো, আর নতুন করে আর কোনো কেউ হচ্ছে ন্যাটোতে জয়েন করেনি। কিন্তু 2010 সালে এটা নিয়ে আবার কথা হয়, তখন আবার অনেকেই ন্যাটোতে জয়েন করার জন্য রাজি হয়, এটা নিয়ে কথা এগোতে থাকি। এইটারই একটা থ্রেট বা হচ্ছে একটা আহ, চর্চার কারণে কিন্তু রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করে কিভাবে, ক্রিমিয়াতে, এবং ক্রিমিয়া দখল করে নেয় কবে, 2014 সালে। তার বিনিময়ে রাশিয়া কিন্তু G7 থেকে কিন্তু চলেও যেতে হয়। আগে কি ছিল, G8 ছিল, রাশিয়া সেখান থেকে বের হয়ে এখন যে অর্থনৈতিক গ্রুপটা, এখন সেটা কি G7 হয়ে গেছে। এই যে ব্যাপারটা, রাশিয়া কিন্তু ক্রিমিয়া দখল করে কিন্তু অলরেডি ইউক্রেনকে একবার বুঝে দিয়েছিল যে আপনাদের কিন্তু ন্যাটোতে জয়েন করা ঠিক হবে না, কিন্তু ইউক্রেন কিন্তু সেটা মানেনি। সে আবার 2021 সালে এসে কি আবার সে ইউক্রেনে ঢোকার চেষ্টা করেছিল। এই যে দেখেন টাইম ফ্রেম গুলো যে যাচ্ছে, প্রত্যেকবারই কিন্তু রাশিয়া বিভিন্ন ভাবে ট্রাই করছে। ইউক্রেন যদি সেটা মেনে চলতো, তাহলে 2022 সালের এই ফেব্রুয়ারি মাসে এসে কিন্তু রাশিয়াকে আর ইউক্রেনকে হামলা করতে হতো না। যেহেতু ইউক্রেন সেটা মানেনি, এই কারণে ফাইনালি কিন্তু এই ফোর্স প্র্যাকটিসটা করতে হইলো, বা হচ্ছে মানে ফোর্সকে ইউজ করতে হইলো। এটা এক ধরনের পাওয়ার অফ, প্র্যাকটিস অফ পাওয়ার। লাস্ট যেটা হচ্ছে সব থেকে বেশি এই মুহূর্তে ইউজ হচ্ছে, সেটা হচ্ছে একটা একটা দেশের স্কিল বা একটা স্টেটের স্কিল। এবং এইটা কিন্তু হচ্ছে বর্তমানে ছোট বড় যে কোনো দেশের আসপেক্ট থেকে যদি চিন্তা করেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা হচ্ছে ফ্যাক্টর। যেমন দু একটা যদি এক্সাম্পল দেই, চায়না হতে পারে তারা ইকোনমিক জায়ান্ট, হতে পারে তারা এখন ধীরে ধীরে নেভিতে অনেক শক্তিশালী হচ্ছে, বাট চায়নার সব থেকে শক্তিশালী স্কিল কি বলেন তো, পাওয়ারটা কি? কেন সবাই চায়নার মুখোমুখি হয়? সংক্ষেপে একটুখানি আমরা বলেই দিই, ইনফ্রাস্ট্রাকচার এবং স্কিল ম্যান পাওয়ার। মাঝখানে একটা কোশ্চেন ছিল, আপনাদের মনে আছে? এই যে পদ্মা সেতু কিন্তু চায়না করলো। প্রশ্নটা ছিল এমন যে পদ্মা সেতু যদি ইন্ডিয়া করতে দেওয়া হতো, ইন্ডিয়া কি করতো? কি মনে হয় বলেন তো আপনাদেরকে? এটা কিন্তু মাঝখানে একটা বড় হাইপ উঠেছিল। পদ্মা সেতু তো চায়না করলো, পদ্মা সেতু যদি ইন্ডিয়াকে করতে দেওয়া দেওয়া হতো, কারণ ইন্ডিয়া তো আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তাতে করে আমরা অনেকগুলো ফ্যাসিলিটিস পাইতাম। টাকার কিন্তু কোনো সমস্যা নাই, কারণ আমরা কিন্তু পদ্মা সেতু আমাদের নিজেদের টাকা দিয়ে করছি, সরকারি কোষাগার থেকে করছি। মানে কেন করতো না, আমি আসলে প্রশ্নটা ভুল হয়ে গেছে, কেন করতো না? করতো না, আসলে তাই, ইন্ডিয়া করতো না, বা আসলে সেই ইন্টারেস্টটা দেখায়নি। 2014 সালের পর থেকে বহুবার হচ্ছে এটা নিয়ে কিন্তু কথাও হয়েছিল দ্বিপাক্ষিক, কিন্তু ইন্ডিয়া হচ্ছে এটার কোনো ইন্টারেস্টও দেখায়নি। এবং এটার বড় কারণ ছিল হচ্ছে যে ইন্ডিয়ার এই ধরনের স্কিলফুল পাওয়ারই নাই। যে পদ্মা সেতু করার মতো, যে পদ্মা সেতু সব থেকে স্ট্রং দুইটা বিষয় কি ছিল, একটা হচ্ছে নদী শাসন। এত
খরস্রোতা নদী ভারতে আর একটাও নাই, মানে ভারতে নাই এক কথায়। পদ্মাতে যে পরিমাণে খরস্রোতা হয়, এই নদী শাসন ইন্ডিয়ার দ্বারা করা একদমই সম্ভব ছিল না। আর 2 নম্বর ছিল হচ্ছে এত বড় ব্রিজ, মানে এইরকম খরস্রোতা নদীতে পাইলিং করা। এই ধরনের এই দুইটা কাজ, ইনফ্রাস্ট্রাকচার কাজ কখনো ইন্ডিয়া করেই নেই। সো সিম্পল ব্যাপার। তাহলে এই যে স্কিলটা কার আছে? চায়নার আছে। এবং এই কারণেই চায়না কিন্তু আমাদেরকে এই কাজটা করতে পারছে। এবং শুধু আমাদের কাছে না, আফ্রিকা থেকে শুধু লাতিন আমেরিকা সব জায়গাতে, শুধুমাত্র টাকার জন্য কিন্তু না। হয়তো টাকা আমি জাপানের কাছ থেকেও পেতে পারতাম, কিন্তু এইরকম স্কিল কিন্তু হচ্ছে সবাই কিন্তু দিতে পারে না। আরেকটা এক্সাম্পল যদি দেই, এখনো পর্যন্ত কিন্তু বিল্ডার্স এর কথা যদি আপনি বলেন, আমি আবারও বলতেছি, কিন্তু মানে ভবন, স্ট্রাকচার, এগুলোর ক্ষেত্রে সব থেকে জনপ্রিয় হচ্ছে তুর্কিরা। হ্যাঁ, এটা হচ্ছে বিল্ডিং বলি। ইউএসএ থেকে শুরু করে বড় বড় যদি বিল্ডিং গুলো আপনারা দেখেন, তাদের মেইন যে ইঞ্জিনিয়ার বা হচ্ছে যারা আর্কিটেক্ট, বেশিরভাগই দেখবেন হচ্ছে তুর্কির। কারণ হচ্ছে তাদের যে সেন্স বা তাদের যে স্কিল, এটার ক্ষেত্রে এটা অনেক বেশি স্ট্রং। তো এইটা কিন্তু একটা ন্যাশনাল স্কিল পর্যায়ে চলে গেছে। তো এইরকম সেম ব্যাপার কিন্তু এখন ইন্ডিয়ার ক্ষেত্রে যদি আপনি বলেন, ইন্ডিয়া কিন্তু এখন আবার এই যে সাইবার স্কিল অনেক বেশি হয়ে গেছে। যার ফলে এখন কিন্তু ইন্ডিয়া, আপনি ইউরোপ বলেন বা হচ্ছে মিডল ইস্টের কান্ট্রি গুলো বলেন, এইদিকে মালয়েশিয়া, সিঙ্গাপুর, এই সব জায়গাতে দেখবেন ইন্ডিয়ার যে ম্যান পাওয়ার, এটা কিন্তু অনেক বেশি হচ্ছে মানুষ চায়। কারণ কি, একসঙ্গে দুইটা, একটা হচ্ছে স্কিল, আবার আরেকটা হচ্ছে যে তাদের, মানে একটা ইউএসএ একজনকে যদি আপনি নেন, তার যে খরচ, একটা ইন্ডিয়া একজনকে আপনি তার 50% খরচে দিতে পারবেন। যদিও এখন সেটা চেঞ্জ হয়ে গেছে, কারণ ইন্ডিয়ানরাও হিউজ ডিমান্ড করে। বাট তারপরে ইন্ডিয়াকে নেওয়া হয় শুধুমাত্র এই কারণেই, তারা হচ্ছে অনেক স্কিলফুল। তো পাওয়ার প্র্যাকটিসের জন্য একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে স্কিল। আচ্ছা, এখানে আরেকটা এক্সাম্পল আসবে, সেটা হচ্ছে ইসরায়েল। ইসরায়েল কেন আসবে? যে কোনো রকমের অস্ত্র, অস্ত্রের চেয়ে বড় কথা হচ্ছে সিকিউরিটি। সিকিউরিটির ক্ষেত্রে আমরা কিন্তু ইসরায়েলের যে টেকনোলজি, এটা অনেক বেশি স্ট্রং। এই যে এতগুলো যে মেথড আমরা দেখলাম, মোটামুটি মেথড শেষ, এগুলো সবকিছুর উপর বেস করে কিন্তু আমাদের পাওয়ার প্র্যাকটিসটা হয়। তাহলে এখান থেকে প্রশ্নটা কিরকম হতে পারে? আপনি প্রশ্নটা এরকম আসতে পারে যে পাওয়ার প্র্যাকটিসের বিভিন্ন ধরন ব্যাখ্যা করুন, বা হচ্ছে শক্তির ব্যবহার সম্পর্কে আপনি কি বোঝেন বলেন। এরকম বিভিন্ন প্রশ্নের ক্ষেত্রে আপনি এই ধরনের এই পয়েন্টগুলো ব্যাখ্যা করতে পারবেন। তবে এই পয়েন্টগুলো সব থেকে বেশি ইউজ হবে কনসেপচুয়াল না। আপনার যখন কোনো একটা এম্পিরিক্যাল অ্যানালাইসিস করবেন, সেটা রাশিয়া ইউক্রেন ওয়ার হোক, বা ইসরায়েলের কোনো একটা ইস্যু হোক, বা ইউএসএ বেস কোনো একটা ইস্যু হোক, অথবা ইভেন বাংলাদেশ মায়ানমার ইস্যু নিয়েও যদি আপনি কথা বলেন, এখানে কিন্তু পাওয়ার প্র্যাকটিসের এই পয়েন্টগুলো আপনি চাইলে ইজিলি এখানে দিয়ে দিতে পারবেন। আচ্ছা, এখন আমরা কনভেনশনাল পড়া একটু করে ফেলি। কনভেনশনালি শক্তি হচ্ছে 3 রকম। হচ্ছে হার্ড পাওয়ার, সফট পাওয়ার, স্মার্ট পাওয়ার। হার্ড পাওয়ারকে আমরা সংক্ষেপে বলতে পারি হচ্ছে মিলিটারি পাওয়ার। আর শর্ট পাওয়ারকে খুব সংক্ষেপে আমরা কি বলতে পারি বলেন তো? শর্ট পাওয়ারকে আমরা কি বলা যায়? ডিপ্লোম্যাটিক পাওয়ার। ডিপ্লোম্যাটিক পাওয়ার। স্মার্ট পাওয়ারকে দুই ভাবে ব্যাখ্যা করা যায়। একটা হচ্ছে এই হার্ড পাওয়ার এবং সফট পাওয়ার, এই দুইটাকে একত্রে যেখানে ব্যবহার করা হয়, এইটাকে স্মার্ট পাওয়ার বলা হয়। মোটামুটি এটাই বিভিন্ন জায়গায় লেখা থাকে। বাট তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে, স্মার্ট পাওয়ার বলতে মূলত বোঝানো হয় টেকনোলজিক্যাল স্কিল। এইটা হচ্ছে স্মার্ট পাওয়ারের মেইন বিষয়। ধরেন যদি আপনি ইসরায়েলের কথা ধরেন, ইসরায়েল এই যে পুরো প্যালেস্টাইনকে দখল করার পরও আপনি আয়তনটা খেয়াল করেন, খুব বেশি বড় কিন্তু না। আবার তাদের যে জনসংখ্যা খুব বেশি, তাও কিন্তু না। আবার মনে করেন তাদের অস্ত্র, মানে আমরা যেভাবে বলি অস্ত্র কিন্তু খুব বেশি আছে, এমনও কিন্তু না। সব দিক থেকে কিন্তু তারা কিন্তু আসলে অনেক কমের মধ্যে আছে। তারপরেও তারা কেন এত স্মার্ট, বা বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে সরাসরি কথা বলতে পারতেছে, তার বড় কারণ কিন্তু হচ্ছে এই টেকনোলজিক্যাল স্কিল। সুতরাং স্মার্ট পাওয়ারের ক্ষেত্রে মিলিটারি প্লাস ডিপ্লোমেসি যেমন একটা এক্সাম্পল হতে পারে, তার চেয়ে গুরুত্বপূর্ণ এক্সাম্পল হচ্ছে টেকনোলজির একটা ইউজ হয় এই জায়গায়। সো স্মার্ট পাওয়ার এখানে 2 রকম আমরা দেখতে পাই। এখানে সংজ্ঞা দেওয়া আছে, এগুলো আপনারা একটু করে নিতে পারেন। এখন আমরা দেখবো হচ্ছে ন্যাশনাল পাওয়ার, বা হচ্ছে জাতীয় শক্তি।
জাতীয় শক্তির একটা সম্যক ধারণা আমরা একদম শুরুতেই নিয়েছিলাম, যে কেন একটা রাষ্ট্রের বা একটা স্টেটের সর্বময় ক্ষমতা একটা সরকার ব্যবহার করে থাকে এবং তার বিনিময়ে সে কি করে। তো এগুলোর ক্ষেত্রে আসলে উপাদানগুলো একটু আমরা এখানে দেখার চেষ্টা করব। দেখেন, পামার এবং পার্কিন্স এরা সবসময় একসাথে কথা বলছে বেশিরভাগ জায়গায়। তাদের মতে উপাদানগুলো কি কি দেখেন: সামাজিক উপাদান, ভূগোল, কূটনীতি, ভৌগোলিক অবস্থান, নেতৃত্ব, জাতীয় শক্তি, ভূভাগের অবস্থান, রাজনৈতিক কাঠামো। আচ্ছা, এগুলো তো সব লিখাই আছে। সামাজিক উপাদান এগুলো আপনারা এগুলো সবগুলো ভেঙে ভেঙে কিন্তু বলতে পারবেন। যদি সংক্ষেপে দু একটা করে লাইন বলি, সামাজিক উপাদানের কথা যদি আমি বলতে চাই, তাহলে মনে করেন যে ব্রিটেন। এখন কিন্তু ব্রিটেন খুব বেশি যে মানে ধনী তাও না, বা হচ্ছে শক্তিশালী তাও কিন্তু না। কিন্তু ব্রিটেনের যে সামাজিকতা, মানে এই যে বহুদিন ধরে একটা কলোনিয়ালিজম একটা প্র্যাকটিসের কারণে অন্যান্য অনেক দেশই দেখবেন তারা দেশের ভেতরেই ব্রিটিশ কালচার ফলো করে। আমরা নিজেরাই করি। এই যে আমাদের যে বিসিএস যে স্ট্র্যাটেজি বা বিসিএস এর যে প্র্যাকটিস, বিসিএস এর পরে যারা হচ্ছে অ্যাডমিন হন বা পুলিশ ক্যাডার হন, এই যে চর্চাটা বা এই যে সিস্টেমটা, এই পুরো সিস্টেমটা কিন্তু আসলে আসছিল ব্রিটিশদের হাত ধরে। তো এই যে এটা একটা হচ্ছে সামাজিক উপাদান, যে একটা দেশের আস্পেক্ট থেকে আমরা অন্যান্য দেশের একটা প্র্যাকটিস চলতেছে। ভূগোল কিভাবে হতে পারে? ভূগোলের, আচ্ছা, ভূগোল এবং ভৌগোলিক অবস্থা একসঙ্গে ব্যাখ্যা করা যাইতে পারে। ধরেন ইউএসএ কথা চিন্তা করেন, এটা হচ্ছে কানাডা, এটা হচ্ছে ইউএসএ, এটা হচ্ছে লাতিন আমেরিকার দিকে চলে আসছে, এটা সেন্ট্রাল আমেরিকা। এই যে ইউএসএ, দেখেন একদিকে হচ্ছে পুরোটাই প্রশান্ত মহাসাগর, আরেকদিকে হচ্ছে আটলান্টিক মহাসাগর। মানে ভূগোল এবং ভৌগোলিক অবস্থান থেকে এমন একটা জায়গায় ইউএস এর অবস্থান, যে এমনিতেও সে কিন্তু অনেক বেশি শক্তিশালী অবস্থান রাখতে পারে, যে কেউ চাইলে তাকে অ্যাটাক করতে পারে। তো এইটা হচ্ছে ভৌগোলিক অবস্থানের একটা সুবিধা। কূটনীতির ক্ষেত্রে সব থেকে বড় এক্সাম্পল আমাদের বাংলাদেশ হতে পারে। কারণ আমরা কিন্তু একটা ছোট দেশ হিসেবে সব থেকে বেশি আমরা সফট পাওয়ার কিন্তু ইউজ করি। এই যে মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে 2বার ভারত সফর করলেন, এরপরে গত সপ্তাহে চায়না সফর করে আসলেন। আমরা জানি যে ভারত এবং চায়না কারোর সাথে কিন্তু আমরা খুব বেশি পেরে উঠবো না, সেটা মিলিটারি পাওয়ার বলেন অথবা ইকোনমিক পাওয়ার বলেন, দুটোর একটাতেও কিন্তু তাদের সাথে আমরা কিন্তু খুব বেশি পেরে উঠবো না। কিন্তু আমাদের এই ভৌগোলিক অবস্থান প্লাস কূটনৈতিক বা সফট পাওয়ার প্র্যাকটিস, এটার মাধ্যমে কিন্তু আমরা কি ন্যাশনাল ইন্টারেস্টটাকে অর্জন করার চেষ্টা করব। আচ্ছা, নেতৃত্ব, এটা অবশ্যই হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক্সাম্পল দিয়ে এটা সহজে বলতে পারবেন। জাতীয় শক্তির ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে জাতীয় শক্তির সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ফোর্স, এটা কি বলা যেতে পারে, জনশক্তি। যে আমাদের অনেক বেশি জনশক্তি রয়েছে, যাদেরকে আমরা যদি প্রপার কাজে লাগাতে পারি তাহলে আমরা প্রচুর ভাবে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবো। আচ্ছা, ভূভাগের অবস্থান বলতে মূলত বোঝানো হচ্ছে, যেমন আমাদের দেশের ক্ষেত্রে ভূভাগের অবস্থান একটা বড় সুবিধা হচ্ছে আমাদের সমুদ্র প্রধান দেশ আমাদের। আবার অনেক দেশ রয়েছে যে ল্যান্ডলক, তাদের একটা যেমন নেপাল ভুটানের ক্ষেত্রে এটা একটা প্রবলেম। তো যাতে শক্তি কতখানি হবে সেটা ডিপেন্ড করে কিন্তু হচ্ছে এই ভূভাগের অবস্থানের উপরে। রাজনৈতিক কাঠামো, যেমন আমাদের দেশে এই মুহূর্তে কিন্তু রাজনৈতিক ভাবে একটা ডিপেন্ডেন্ট একটা জায়গায় আছে, একটা ব্যালেন্স জায়গায় আছে। কিন্তু ধরেন এই যে মায়ানমার কথা যে চিন্তা করেন, এই মুহূর্তে মায়ানমার রাজনৈতিক কাঠামো কিন্তু এই মুহূর্তে ফ্র্যাজাইল বলা যায়, ওটা একটা ভঙ্গুর অবস্থার মধ্যে পড়ে গেছে। এই কারণে কিন্তু মায়ানমারের এখন জাতীয় শক্তি কিন্তু খুব বেশি স্ট্রং না। এক্স্যাক্টলি এটা সেম পাকিস্তানের ক্ষেত্রেও সেম। কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে অবশ্য একটা ব্যাপার আছে, এটা হচ্ছে ডিপ স্টেট কান্ট্রি। মানে মায়ানমারে কিন্তু সরাসরি আর্মি ক্রাইসিস চলতেছে, বাট পাকিস্তানে যেটা হয় যে সেখানে ডেমোক্রেসি আছে, কিন্তু পুরো ডেমোক্রেসিটাই মেইনটেইন বাই মিলিটারি। এই কারণে সেখানে সেই প্র্যাকটিসটা হচ্ছে না। জলবায়ুর ক্ষেত্রে পজিটিভ যদি বলেন, নেদারল্যান্ড বা হচ্ছে কানাডা, তারা কিন্তু অনেক সাপোর্ট পাচ্ছে। যেমন কানাডা এখন নতুন নতুন অনেক ল্যান্ড বের হচ্ছে, সেই ল্যান্ডে এখন তারা হচ্ছে চাষাবাদ করবে, এই ধরনের কথা আমরা কিন্তু আশাবাদ পাচ্ছি। আবার উল্টা দিকে দেখেন, আমাদের দেশে আমরা শুনতে পাচ্ছি আগামী 20-30 বছরের মধ্যে আমাদের দক্ষিণ ভাগের প্রায় 1/3 হয়তো ডুবে যেতে পারে। আবার লবণাক্ত পানি আমাদের দক্ষিণ দিকে ঢুকে যাচ্ছে, যার ফলে স্বাদু পানির মাছগুলো হচ্ছে মারা যাচ্ছে, আমাদের ধান হচ্ছে ঠিক মতো হচ্ছে আমরা আবাদ করতে পারতেছি না। এই যে বিষয়গুলা, এগুলো হচ্ছে জলবায়ুর সাথে ডিপেন্ডেন্ট। সো একটা দেশের একটা বড় শক্তি উপাদান হচ্ছে জলবায়ু। অর্থনৈতিক বিকাশ ডিফারেন্ট ভাবে আলোচনা করার কিছু নাই।
জনসংখ্যা এবং জনশক্তি এটা একই রিলেটেড। প্রাকৃতিক সম্পদ একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে হতে পারে। কিরকম ভাবে প্রাকৃতিক সম্পদ একটা ইম্পর্টেন্ট হতে পারে, সরি, যেমন চায়নার ক্ষেত্রে যদি ধরেন, চায়নাতে কিছু রেয়ার ম্যাটেরিয়াল বা ম্যাটেরিয়াল না, ঠিক মিনারেল মিনারেল পাওয়া যায়, যেগুলো সরাসরি হচ্ছে চিপ তৈরি করার জন্য দরকার পড়ে। তো এখন বর্তমানে পৃথিবীর কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ একটা উপাদান যদি বলেন, যে জিনিসটা ছাড়া আমাদের মানে কমফোর্ট লাইফ লিড করা খুবই টাফ, বা অলরেডি আমাদের যে জেনারেশন আমরা অলরেডি বহু বছর ধরে এটার মধ্যে ইউজ টু হয়ে থাকার কারণে হঠাৎ করে সেখান থেকে বের হয়ে আসতে পারবো না, সেটা কিন্তু চিপ। যে মোবাইল বলেন, কম্পিউটার বলেন, বা হোয়াট এভার, যেই দিক থেকে আপনি এটা বলেন, এই সব কিছু কিন্তু হচ্ছে চিপের থ্রুতে কিন্তু আমরা কিন্তু আমাদের লাইফটাকে কমফোর্টেবল করতেছি। চিপ বানানোর জন্য যে রেয়ার মেটাল গুলো রয়েছে তার একটা সিংহভাগ কিন্তু চায়নাতে পাওয়া যায়, চায়নার ল্যান্ডে রয়েছে। একে তো ইকোনমিক পাওয়ার বা পলিটিক্যাল পাওয়ার বা এগুলো জায়গা থেকে তো চায়না নাকি গিয়ে, তার চেয়েও গুরুত্বপূর্ণ একটা বিষয়, চায়না প্রাকৃতিক সম্পদের কারণেও অনেক বেশি শক্তিশালী। এইটাও একটা বিষয়। এটা সেম অ্যাজ ইউএস এর ক্ষেত্রেও যায়, আমাদের দেশের ক্ষেত্রে অবশ্য সেটা একদমই যায় না। আচ্ছা, মোটামুটি এগুলো জাতীয় শক্তির উপাদান। এর মধ্যে আবার কিছু উপাদানকে আবার ভাগ করে বলা যায়। আপনারা উপরে তো এগুলো দেখলেন ডিটেইল, তবে আপনারা পরীক্ষায় এইভাবে দেওয়ার চেষ্টা করবেন, মানে দুইটা ভাগে ভাগ করে, তাহলে হচ্ছে লেখাটা সুন্দর হবে। একটা কি টেনজিবল, মানে যেগুলো আপনারা মানে পাওয়ার প্র্যাকটিস বলবেন, যেটা আমরা দেখতে পাই। যেমন জনসংখ্যা, আমরা কিন্তু নিয়মিত হচ্ছে মিডল ইস্টে হচ্ছে আমরা পাঠাচ্ছি। আবার আমাদের যে ভৌগোলিক অবস্থানের কারণে আমরা একই সঙ্গে চেক এন্ড ব্যালেন্সের মাধ্যমে চায়নার কাছ থেকে এবং পাশাপাশি ভারতের কাছ থেকে আমরা সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছি। আমরা অর্থনৈতিক অঞ্চল তৈরি করতেছি অর্থনীতি আরো উন্নত হওয়ার জন্য। আমরা আমাদের মানব সম্পদ কাজে লাগানোর চেষ্টা করতেছি। আমাদের কৃষি ক্ষমতা অনেক বেশি, কারণ হচ্ছে আমাদের উর্বর জমি রয়েছে। এটা আমি আমাদের দেশের আসপেক্ট থেকে বলতেছি, বাট এটা সারা পৃথিবীর যে কোনো দেশের আসপেক্ট থেকে আপনি এগুলো ব্যাখ্যা করতে পারেন। এগুলো হচ্ছে সব ট্যানজিবল। আর এগুলো যেমন আদর্শবাদ, নেতৃত্ব, রাজনৈতিক কাঠামো, আচ্ছা ও কটাই ভাষা চলে আসবে, প্রযুক্তি, শিক্ষা, জনমত, এগুলো সবই হচ্ছে কি ট্যানজিবল, সরি নন ট্যানজিবল বা হচ্ছে অপরিমাপযোগ্য। এটা একটা বিষয়। এগুলোর মাধ্যমেও কিন্তু জাতীয় শক্তির উপাদানগুলোকে ব্যাখ্যা করা যায়। আচ্ছা, এদের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে পয়েন্ট আমরা চলে আসছি, সেটা হচ্ছে শক্তি সাম্য, বা যদি এটাকে একটু ভেঙে বলি, এটা বলা হয় ব্যালেন্স অফ পাওয়ার। ব্যাপারটা কি, মানে এমন একটা শক্তি যেটাকে হচ্ছে ভারসাম্য মাধ্যমে হচ্ছে ব্যবহার করা উচিত বা করতে হয়। এটা কেন দরকার পড়লো, এটা মূলত এই শক্তি সাম্যর কথাটা কিন্তু আসছে হচ্ছে সরকার ব্যবস্থা যখন বা হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা যখন প্রথম পৃথিবীতে এই চর্চাটা শুরু হলো। রাষ্ট্র ব্যবস্থা চর্চা শুরু হলো কবে? 1648 সালে। কিসের মাধ্যমে? তৃতীয় ওয়েস্টফেলিয়া। এই তৃতীয় ওয়েস্টফেলিয়াতে যখন আমরা স্টেট গুলোকে ভাগ করে দিলাম, পুরো পৃথিবীতে নতুন নতুন বিভিন্ন রকমের যখন স্টেট গুলো তৈরি হওয়া শুরু হলো, তখন আমরা এখানে দেখতে পাচ্ছি কি, যে স্টেট গুলো কিন্তু একটা রিস্কের মধ্যে পড়ে গেল। যে ধরেন এ একটা স্টেট, বি একটা স্টেট, ডি একটা, এই ধরেন এতগুলো যে স্টেট আমি বললাম, এ কিন্তু থ্রেট ফিল করতেছে যে বি তো যে কোনো মুহূর্তে আমাকে অ্যাটাক করতে পারে, ডি তো যে কোনো মুহূর্তে আমাকে অ্যাটাক করতে পারে, সি তো যে কোনো মুহূর্তে আমাকে অ্যাটাক করতে পারে, সেম এজ বাকিগুলোর ক্ষেত্রে। এই যে একটা নিজের মধ্যে একটা থ্রেট ফিল করা, তার পাশাপাশি আবার নিজের দেশের বা নিজের রাষ্ট্রের সার্বভৌমত্বকে টিকিয়ে রাখা, বজায় রাখা, এই যে পাশাপাশি দুইটা যে পাওয়ার, এটার যে প্র্যাকটিস দেখেন, আভ্যন্তরীণ ভাবে সর্বময় পাওয়ার প্র্যাকটিস হচ্ছে। এর ভিতরে যা ঘটবে সবই কিন্তু এ কিন্তু সর্বময়ভাবে ব্যবহার করবে। বির ক্ষেত্রেও সেম। কিন্তু এ আবার থ্রেটেন ফিল করতেছে কার কাছে? বির কাছ থেকে, যে বি হয়তো সামাও যে কোনো মুহূর্তে একে অ্যাটাক করতে পারে। সেম অ্যাজ বি আবার এর ক্ষেত্রে চিন্তা করতে পারে। এই জিনিসটা যখন এটা নিয়ে যখন বিভিন্ন দার্শনিকরা যখন এটা স্টাডি করা শুরু করলেন, তখন এই ব্যাপারটা আসলো যে ব্যালেন্স অফ পাওয়ার বা শক্তি একটা সাম্য করতে হবে। কিরকম? এ একে আমি যদি ইউএসএ ধরি, দেখা গেল এ হঠাৎ করে অনেক বেশি অস্ত্র উৎপাদন করা শুরু করলো, বিভিন্ন রকম নতুন নতুন টেকনোলজির হচ্ছে অস্ত্র তারা তৈরি করা শুরু করলো। তো খুব স্বাভাবিক, আমরা এর আগে কিন্তু দেখেছিলাম কি সাইকোলজিক্যাল পাওয়ার
আমরা কিন্তু পড়ে এসেছিলাম। এখন এ যদি অনেক বেশি যদি বিভিন্ন রকমের অস্ত্র তৈরি করা শুরু করে, এটা কি স্বাভাবিক না যে বি, সি, ডি এরা কিন্তু থ্রেটেন ফিল করবে? হয়তো এ এটা করবে না, কিন্তু এটা কিন্তু তার একটা থ্রেট কিন্তু সবসময় ফিল করতেই থাকবে। এই কারণে বি, সি, ডি তারা কিন্তু চাইবে যে এ যেন কোনোভাবেই এত বেশি আহ, অস্ত্র উৎপাদন না করে। আবার উল্টা কাজ, সেটা হতে পারে কি বিসিডি তারাও হচ্ছে অনেক অস্ত্র উৎপাদন করা শুরু করে দিতে পারে। এইটা আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে আমরা দেখেছিলাম যে স্নায়ু যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন এবং পশ্চিম দেশ ইউএস এর মধ্যে যে একটা প্র্যাকটিস চলতেছিল যে কার কত বেশি অস্ত্র তারা উৎপাদন করতে পারে, এইটাতেই সব থেকে বেশি হচ্ছে ব্যালেন্স অফ পাওয়ারের প্র্যাকটিসটা শুরু হলো। যে কি, যে না, আমরা এককভাবে একটা জায়গায় বসবো এবং আমরা সবাই এই জিনিসটা এনশিওর করবো যে না, আমরা কেউ এর বেশি আর অস্ত্র উৎপাদন করব না। আমাদের যে পাওয়ার, এটা একটা লিমিটেশন থাকবে। এবং এইটা করতে গিয়ে কিন্তু বিভিন্ন রকম চুক্তি হয়েছিল। যেমন এ আর বি কে যদি আমি ইউএসএ এবং রাশিয়া ধরি, আমরা কিন্তু সল্ট 1, তারপরে 2, এরপরে স্টার্ট 1, এরপরে 2, এগুলা কিন্তু দেখে আসছি। কিন্তু এটাও আমরা দেখছি যে এগুলো করলেও, পাশাপাশি এগুলো করলেও কিন্তু রাষ্ট্রগুলো বা যে সরকার ছিল তারা কিন্তু এগুলো মেনে চলেনি। যেমন জর্জ ডাব্লিউ বুশ এসে স্টার্ট 1 কিন্তু ঠিকই কিন্তু সাইন করেছিল, কিন্তু পরবর্তীতে সে কিন্তু আরো নতুন নতুন অনেক রকমের দেখা গেছে যে যুদ্ধ বিমান বা বোমা এগুলো কিন্তু তারা কিন্তু আবিষ্কার করা শুরু করে। যেটা কিন্তু দেখার পরে পরবর্তীতে আমরা দেখছি যে পুতিন সেম কাজটা করছে। পুতিন স্টার্ট 2 জন্য যখন তারা বসে, তারা সাইন করছিল ঠিকই, বাট এর পরে পর্যন্ত সেটা কার্যকরী হয়নি। এই যে একটা বিষয়, একই সঙ্গে দুটো বিষয়, যে আমরা ব্যালেন্স অফ পাওয়ার শিখছি যে কারণে যে প্রত্যেকটা রাষ্ট্র যেন অপরাষ্ট্রকে এই রেসপেক্টটুকু দেয় যে আমরা আমাদের পাওয়ার এর চেয়ে বেশি আর করব না। তার মাধ্যমে কি হবে, যে সারা পৃথিবীতে হেজিমনিক প্র্যাকটিসটা হবে না, যেটা অলরেডি ইউএসএ করে আসছে এক সময়। আবার কি হবে, একটা ব্যালেন্স থাকবে, যার বিনিময়ে আমরা কি পাবো, একটা ওয়ার্ল্ড পিস পাবো, যেটা আমাদের আলটিমেট গোল বা আউটমোস্ট গোল। কিন্তু এই জিনিসটা কিন্তু হয় না। এটা কিন্তু সব রাষ্ট্র বিভিন্ন সময় বিভিন্ন শর্ত বিভিন্ন চুক্তির মাধ্যমে মেনে চলার চেষ্টা করে, কিন্তু আলটিমেটলি দেখা যায় যে এরা যে ওই যে পাওয়ার প্র্যাকটিস গুলোর কথা বলেছিলাম, সেটা সাইকোলজিক্যাল হোক বা ফিজিক্যাল হোক, তারা সবসময় ওই দিকেই যেতে চায়। তারপরেও আমাদেরকে শক্তি সামর্থ্য সবসময় মেনটেন করার জন্যই কিন্তু আমরা সব থেকে বেশি ব্যালেন্স অফ পাওয়ারের জন্য কি পাই আমরা সব থেকে বেশি, বলেন তো? আচ্ছা, আমরা এখানে এখানে বলেই দেই, বিভিন্ন রকম সংঘ পাই, অনেক রকম ইউনিটি দেখা যায়, অনেক সময় বিভিন্ন রকম ইউনিটি। মানে এই এখন একটা নতুন একটা ইউনিটি তৈরি হইলো, হয়তো 10 বছর পরে অন্য কোন একটা ইউনিটি আসবে। এরকম বিভিন্ন রকম সংঘ কিন্তু তৈরি হতেই থাকে, এবং সবার টার্গেট কিন্তু এই একটাই থাকে যে পাওয়ারটাকে যেন ব্যালেন্স করে রাখা যায়। বা তারপরেও কেউ না কেউ দেখা যায় সেটা মেনে চলে না, এবং সেখান থেকে দেখা যায় আবার নতুন করে সংঘাত সৃষ্টি হয়। যেমন ব্যালেন্স অফ পাওয়ার থাকা সত্ত্বেও কিন্তু আমরা কিন্তু রাশিয়াকে কিন্তু আটকাতে পারিনি। রাশিয়া কিন্তু ঠিকই ইউক্রেনকে কিন্তু অ্যাটাক করে ফেলছে। তো এইটা একটা বিষয়। আচ্ছা, এইখানে হচ্ছে সংজ্ঞা দেওয়া আছে, এগুলোর মধ্যে মোটামুটি হচ্ছে এই যে মর্গান থোর সংজ্ঞাটা যদি আপনারা পারেন একটু বুঝতে পারার চেষ্টা করেন, বাকি সংজ্ঞাগুলো বেশ জনপ্রিয়। আচ্ছা, এখন আমরা আরেকটা ইম্পর্টেন্ট বিষয় দেখব, এটা হচ্ছে প্রচলিত এবং অপ্রচলিত নিরাপত্তা। প্রচলিত নিরাপত্তা বলতে কি বোঝানো হয়, এটা আমরা এক লাইনে বলতে পারি রাষ্ট্রীয় নিরাপত্তা। এটাকেই বলা হয় প্রচলিত নিরাপত্তা। তার মানে একটা রাষ্ট্র তার নিজের নিরাপত্তার জন্য যা যা করে থাকে এগুলো সব হচ্ছে প্রচলিত নিরাপত্তা। এটার ক্ষেত্রে একটা হতে পারে মিলিটারি। আচ্ছা, আপনারা এগুলো অলরেডি পড়ছেন, আপনারা দু একটা বলেন তো প্রচলিত নিরাপত্তার মধ্যে কি কি থাকতে পারে। মানে এক্সাক্ট হতে হবে এমন না, মানে প্রচলিত নিরাপত্তা বলতে আসলে আমরা কি বুঝি। হ্যাঁ, সুন্দর কথা, সীমানা সুরক্ষা বা সার্বভৌমত্ব রক্ষা, বা সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় সীমানা সুরক্ষা। এছাড়া, আচ্ছা, এর মধ্যে আমি বলে দিচ্ছি, অভ্যন্তরীণ নিরাপত্তাও হচ্ছে প্রচলিত নিরাপত্তার মধ্যে পড়বে। আমরা মিলিটারির কথা বলতেছি, ঠিক আছে, সার্বভৌমত্বের জন্য আমাদের কি আছে, বিজিবি আছে,
কিন্তু আমাদের অভ্যন্তরের ভেতরেই যদি এখন যদি ইমব্যালেন্স থাকে তাহলে তো হবে না। এই অভ্যন্তরীণ নিরাপত্তাও হচ্ছে প্রচলিত নিরাপত্তার মধ্যেই পড়ে, এটাও সরকারকে মেক শিওর করতে হয়। আমাদের দেশে এটা মেক শিওর করে কে বলেন তো? অভ্যন্তরীণ নিরাপত্তাকে মেক শিওর করে কে? এটা তো পারবেন অন্তত রেসপন্স করেন। ঘুমায় গেছেন নাকি সবাই? হ্যাঁ, প্রধানমন্ত্রী তো সার্বভৌমিক ক্ষমতার অধিকারী সবকিছু, কিন্তু এই অভ্যন্তরীণ নিরাপত্তা কারা মেনটেন করে? যেমন মিলিটারি তো আছে, সার্বভৌমত্ব নির্ভর করে বিজিবি। না, অভ্যন্তরীণ নিরাপত্তা তো বিজিবির হাতে নেই, অভ্যন্তরীণ নিরাপত্তা হচ্ছে পুলিশ। পুলিশ কিন্তু কখনোই এই সীমানাতে গিয়ে কোনো কাজ করতে পারবে না, পুলিশের সেই রাইট নাই, সেই এখতিয়ার নাই। হ্যাঁ, বর্ডার যে কোনো রকমের বিষয়ে কিন্তু ইনভলভ হচ্ছে বিজিবি। এইভাবে প্রত্যেকটা বিষয় কার কি মানে লিমিটেশনটা কি বা ক্ষমতা কতখানি এটা কিন্তু লিমিট করে দেওয়া আছে। যেমন অভ্যন্তরীণ নিরাপত্তা দেখা হচ্ছে পুলিশ, সীমানা দেখা হচ্ছে বিজিবি। আর মূলত হচ্ছে মিলিটারিরা হচ্ছে পাওয়ার প্র্যাকটিস করে, কিন্তু তাদেরকে সবসময় ইউজ করা হয় না। তাদেরকে ইউজ করা হয় মূলত যখন বহির্দেশ থেকে যদি কেউ যদি কোনো আক্রমণ করে বা করার চেষ্টা করে, সেক্ষেত্রে হচ্ছে মিলিটারিদেরকে আমরা ইউজ করে থাকি। তো এগুলো মোটামুটি হচ্ছে প্রচলিত নিরাপত্তার এক্সাম্পল। এখানে আরো কিছু এক্সাম্পল থাকতে পারে, যেমন হচ্ছে নির্বাহী ব্যবস্থা, রিজার্ভ ফোর্স, রাইট? রিজার্ভ ফোর্স এটা অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে হতে পারে, বা এটা হচ্ছে মিলিটারি ক্ষেত্রে হতে পারে। বাট এখানে আরো কিছু আসবে, আইনসভা, নির্বাহী ব্যবস্থা, আরেকটা হচ্ছে বিচার ব্যবস্থা। এগুলো কিভাবে আসবে দেখেন, যে বিচার ব্যবস্থা আপনার প্রচলিত নিরাপত্তাকে ইনশিওর করে কিসের মাধ্যমে? আইনসভার মাধ্যমে। আর এটাকে মেক শিওর কি করে? নির্বাহী ব্যবস্থা। এটা এই তিনটা কিন্তু একসাথে কাজ করে। হ্যাঁ, এটা কোনো আলাদা না, একটাই পয়েন্ট, যে প্রচলিত নিরাপত্তাকে মেক শিওর করার কাজটা করে বিচার ব্যবস্থা। কার মাধ্যমে? আইনসভার মাধ্যমে। কারণ আইনসভা যদি ডিক্লারেশন না দেয়, বিচার ব্যবস্থা কিছুই করতে পারবে না। আর এইটাকে শেষ পর্যন্ত ফাইনালাইজ করে কে, মানে জিনিসটাকে ইউটিলাইজ করে হচ্ছে নির্বাহী ব্যবস্থা। এগুলো সবই মোটামুটি হচ্ছে প্রচলিত নিরাপত্তা। তাহলে অপ্রচলিত নিরাপত্তা গুলো কিরকম? এই যে কথাগুলো আমি বললাম, এগুলো প্রত্যেকটা দেশের জন্যই সেম। হ্যাঁ, প্রত্যেকটা দেশের জন্য, ধরেন যে একটা দেশে একটা চুরি হইলো, সেই চুরির কাজে সেই মানে এই যে আমাদের ঘরে চুরি হবে না, এই নিরাপত্তাটা যে দিবে, এটা প্রচলিত নিরাপত্তা, এটা আমার সরকার মেক শিওর করবে। বা বাহিরে গেলে একটা ছিনতাই হবে না, বা একটা মানুষ স্বাধীনভাবে যে বসবাস করবে, এই বিষয়গুলোকে নিরাপত্তা দেওয়া একটা সরকারের দায়িত্ব। আর এই জিনিসগুলি হচ্ছে প্রচলিত নিরাপত্তা। কিন্তু চিন্তা করে দেখেন, হলি আর্টিজেনে যে ঘটনাটা ঘটলো, আপনাদের কি মনে হয় এটা কি প্রচলিত নিরাপত্তা নাকি অপ্রচলিত নিরাপত্তার একটা ব্যর্থতা বলেন তো? হলি আর্টিজেন যে ক্রাইসিসটা হইলো, মনে আছে আপনাদের? গত সপ্তাহে ডেট মানে সেই অনাকাঙ্ক্ষিত ডিটেলস না, এটাকে আমরা প্রচলিত নিরাপত্তার মধ্যে ধরতে পারবো না। কারণ এখানে যতগুলো পয়েন্ট বলা আছে দেখেন, মিলিটারি বলেন, বিজিবি বলেন, পুলিশ বলেন, এরা কেউ কিন্তু জানতো না যে হলি আর্টিজেনে যে ঘটনাটা ঘটতেছে তারা কিভাবে ঘটবে। হ্যাঁ, একটা দিক থেকে প্রচলিত আপনি বলতে পারেন যে হলি আর্টিজেনে যারা অ্যাটাকটা করেছিল কিছু মানুষ কিন্তু বাঙালি ছিল। বাট আমরা তো এটাও শুনছি না যে কিছু মানুষ দেশের বাহিরের ছিল। তো দেশের বাইরে থেকে এসে বাংলাদেশে এসে যখন একটা অ্যাটাক করতেছে, এটা সম্পর্কে যখন আপনি জানতেছেন না, এটা কিন্তু একটা অপ্রচলিত নিরাপত্তার একটা প্র্যাকটিস। আবার আমাদের দেশ থেকেও কিন্তু ইন্ডিয়াতে গিয়ে, যেমন আমাদের দেশে একটা ঘটনা ঘটিয়ে গিয়ে ইন্ডিয়াতে গিয়ে সে র্যান্ডম ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ইন্ডিয়া রুলস অনুযায়ী আমি কিন্তু চাইলেই কিন্তু তাকে কিন্তু আমাদের বাংলাদেশে ধরে আনতে পারবো না। এই যে এই নিরাপত্তাটাকে আপনি কিভাবে মেক শিওর করবেন? এই নিরাপত্তাগুলোকে মেকশিওর করার জন্য আসে হচ্ছে এই অপ্রচলিত নিরাপত্তা। তাহলে অপ্রচলিত নিরাপত্তা আসলে জিনিসটা কি বোঝানো হচ্ছে? অপ্রচলিত নিরাপত্তা গুলো হচ্ছে দেশের অভ্যন্তরে যে জনগণগুলো রয়েছে, এগুলোর মধ্যে, এটা সরাই, এখানে বলে দিই, ধরেন যে জনগণের মধ্যে একটা মানে উত্তেজনা তৈরি করে দিল, সহিংসতা তৈরি হইলো। এছাড়া আরো কি হইতে পারে? গৃহযুদ্ধ সৃষ্টি হয়ে যেতে পারে। কিভাবে সেটাতে আমরা আসতেছি, হচ্ছে বহিঃশত্রুর আক্রমণ। এই বিষয়গুলো কিভাবে হতে পারে? যেমন খুব সিম্পল, ধরেন যে ভারতের যে সেভেন সিস্টার রয়েছে, তাদেরকে যদি বাংলাদেশ যদি হেল্প করতে চায়, এটা কিন্তু সম্ভব। হ্যাঁ, একদম খুবই ইজি। এখন সেভেন সিস্টারের যে এর আগে যে আমরা করেছিলাম না, যে উলফা নামে একটা বিদ্রোহী দল ছিল, এরকম বিভিন্ন যে বিদ্রোহী দলগুলো রয়েছে, তাদেরকে যদি বাংলাদেশ সরকার যদি একটা সাপোর্ট দেয়, দিয়ে যদি তাদেরকে সেখানে উস্কে দেয়,
তাহলে কিন্তু ইন্ডিয়া কিন্তু চাইলেই কিন্তু কিছু খুব বেশি কিছু করতে পারবে না। কিন্তু এই যে ইন্ডিয়ার অভ্যন্তরীণ কাজে অন্য একটা দেশ এসে সাপোর্ট করতেছে, ইন্ডিয়া কিন্তু উল্ফার লোকজনকে হয়তো মারতে পারবে, তাদেরকে ধরতে পারবে, তাদেরকে শাস্তি দিতে পারবে, কিন্তু কিছু একটা করে যদি উল্ফার এসে বাংলাদেশে আবার যদি ধরেন যে আশ্রয় নিল, সেক্ষেত্রে তো ইন্ডিয়ার কিছু করার থাকে না। এই ধরনের যে ক্রাইসিস গুলো, এগুলোকে হচ্ছে মানে নিরাপত্তা দেওয়ার জন্য বা এগুলোকে সলভ করার জন্য যে প্র্যাকটিস গুলো হয় সেগুলোকে বলা হচ্ছে অপ্রচলিত নিরাপত্তা। এই ধরনের কাজ কিন্তু বিভিন্ন ভাবে হতে পারে। অনেক বড় বড় নেতা আছে বাইরের থেকে ইউটিউব বা বিভিন্ন রকমের ভিডিও করার মাধ্যমে কি মানুষের মধ্যে সহিংসতা তৈরি করে দিতে পারে, এবং সেই সহিংসতা এত বেশি আকার ধারণ করতে পারে যে একসময় কি হতে পারে, গৃহযুদ্ধের সৃষ্টি হতে পারে। আবার এইটার সুযোগ নিয়ে, যেমন ধরেন যে মায়ানমারের কথা যদি আমি বলি, এই মুহূর্তে মায়ানমারের মধ্যে যে ক্রাইসিসটা রয়েছে, যদিও মায়ানমার ক্রাইসিসটা কিন্তু সলভেবল না, কারণ কি মায়ানমার ক্রাইসিসটা কেউ সলভ করতেই চায় না। যেমন আপনি যদি লোকেশনটার কথা চিন্তা করেন, এটা হচ্ছে চায়না, হ্যাঁ, এটা হচ্ছে ইন্ডিয়া, এটা হচ্ছে মায়ানমার। তো দেখেন এটা হচ্ছে বঙ্গোপসাগর। তো চায়নাকে বঙ্গোপসাগর বা ইউরোপ বা আফ্রিকা এগুলো যদি যাইতে হয়, চায়নাকে অনেক দূর দিয়ে ঘুরতে হয়। তার উপর হচ্ছে সব থেকে যেটা টাফ ব্যাপার, সেটা হচ্ছে চায়নাকে তার যে কোনো জাহাজ বা সবকিছু মালাক্কা প্রণালীর ভিতর দিয়ে আনতে হয়। আর মালাক্কা প্রণালীটা কোন জায়গায় বলেন তো? মালাক্কা প্রণালী কার এখতিয়ারে, কার কন্ট্রোলে, কোন দেশের এখতিয়ারে মালাক্কা প্রণালী? হ্যাঁ, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া, এই দুইটা দেশের আন্ডারে মালাক্কা প্রণালী পড়তেছে। তো এটা কিন্তু যদি কোনো কারণে মালয়েশিয়া ইন্দোনেশিয়া যদি বলে যে এর মধ্যে দিয়ে আর হচ্ছে চাইনিজ কোনো জাহাজ যেতে পারবে না, চায়না কিন্তু কিছু করার থাকবে না। তখন আরেকটা আছে জাভা প্রণালী, সেদিক দিয়ে হয়তো, সরি জাভা প্রণালী তো না, জাভা সাগরের ভিত্তিতে সুন্দর প্রণালী, সেই দিক দিয়ে হয়তো চাইলে আসতে পারে, সেক্ষেত্রে আরো দেরি হয়ে যাবে অনেক বেশি। এগুলো থেকে সহজ উপায় হচ্ছে চায়না যদি এই দিক দিয়ে আসে, যে এইখানে হচ্ছে কুনমিং আর এখানে তিয়ানমেন আছে, এই দিক দিয়ে মায়ানমার হয়ে সহজেই বঙ্গোপসাগরে চলে আসতে পারবে। এখন এইটা জান্তা সরকারকে যদি চায়না যদি সমর্থন করে, তাহলে কিন্তু এখানে কি করবে, এই যে রাখাইন বা আরাকান যে স্টেটের যে সেনাবাহিনীরা আছে, তারা কিন্তু এই চায়নার যে ইয়েগুলো আছে, কি বলে এগুলো, আহ, জাহাজ বা শিপ বা যে কোনো রকমের সাপোর্ট, এগুলোকে কিন্তু দখল দখল করবে বা ধ্বংস করে দিতে পারে। আবার চায়না যদি এই যে রাখাইন স্টেট বা এদের যে আরাকান আর্মি গুলো আছে এদেরকে যদি সাপোর্ট করে, তাহলে জান্তা সরকার কিন্তু চায়নার বিপক্ষে চলে যেতে পারে। তো চায়না মানে চীন দেশ চাই, মানে এটা চাই না যে হচ্ছে এই এদের মধ্যে যে ক্ল্যাশটা এটা ঠিক হোক। চীন কিন্তু সরাসরি জান্তা সরকারকেও সাপোর্ট দিচ্ছে, আবার আরাকান আর্মিকেও সাপোর্ট দিচ্ছে। বিনিময়ে কি লাভ হচ্ছে দেখেন, দুই দেশই কিন্তু চীনের উপরে খুব মানে সরি, দুইটা দুইটা স্টেক হোল্ডার, এরা সবাই কিন্তু চীনের উপরে খুব হ্যাপি। এবং তার বিনিময়ে চীন কিন্তু ইজিলি, এই যে সমুদ্র বন্দরটা এখন রেডি হয়নি, এই সমুদ্র বন্দরটা রেডি হয়ে গেলে এই যে রিল্যাক্সে চীন কিন্তু এই রোডটা ইউজ করতে পারবে। তো এই যে দেখেন অপচিত নিরাপত্তাকে কি বিভিন্ন ভাবে ইউজ করা যায়। মানে চায়না যে এই জিনিসটা, এই যে নিরাপত্তা দিয়ে যে প্র্যাকটিসটা যে করলো, এটা কিন্তু একটা নেগেটিভ এক্সাম্পল। এটার আমরা পজিটিভ এক্সাম্পল কোথায় দেখতে পাই? কিছুদিন আগে, মানে এক্সাম্পলটা অলরেডি আমরা দেখছি, রাশিয়া ইউক্রেন ওয়ার যখন চলতেছিল, তখন কিন্তু আম, তুরস্ক তার বসফরাস প্রণালী, এবং এই পাশে কি ছিল, এক পাশে বসফরাস আর এক পাশে কি, আচ্ছা মনে পড়তেছে না, এই দুইটা প্রণালীকে কিন্তু ওপেন করে দেয়। যার ফলে কিন্তু খুব সহজেই সারা পৃথিবীর বেশ করে থার্ড ওয়ার্ল্ড এবং ফোর্থ, ইয়েস দার্দান রেসপন্ডে, থ্যাংক ইউ, এই দুইটা প্রণালীর মধ্য দিয়ে কিন্তু সেই প্রোডাক্ট গুলো সহজেই থার্ড ওয়ার্ল্ড এবং ফোর্থ ওয়ার্ল্ড কান্ট্রিতে কিন্তু আসতে পেরেছিল, যার ফলে কিন্তু আমাদের প্রোডাক্টের দাম কমে গেছিল, এবং আমরা কিন্তু খাদ্য নিরাপত্তার আসপেক্ট থেকে কিন্তু আমরা বেঁচে গিয়েছিলাম। না হলে কিন্তু আমাদের খাদ্যের দাম আরো বেড়ে যাইতো, পৃথিবীতে ক্ষুধা মানে হানি বা এটা আরো অনেক বেড়ে যেত। এই যে অপ্রচলিত নিরাপত্তার যে একটা প্র্যাকটিস, এইটাও একটা হচ্ছে বড় ইস্যু। এইটার সাথে আবার আরো কিছু বিষয় আসতে পারে, সেটা হচ্ছে প্রাকৃতিক বিষয়, যেমন কি খাদ্য সংকট, জলবায়ু, আরো কি আছে এরকম, মানব পাচার। এগুলো কিন্তু হচ্ছে একটা একক দেশ কিন্তু কখনো এটা সলভ করতে পারবে না, এটা সম্ভব না। যেমন যদি আমি জলবায়ুর কথা চিন্তা করি, এই যে কিছুদিন, মানে কিছুদিন কেন, এই মুহূর্তে অলরেডি আপনারা আজকে একটা ভিডিও দেখছেন কিনা, তিস্তার একটা ভিডিও খুবই ভাইরাল হচ্ছে, আমার খুবই খারাপ লাগছে যে একটা মানুষের তার সর্বশেষ যে জমিটা ছিল সেটা হচ্ছে নদীর মধ্যে চলে বিলীন হয়ে গেছে। মানে কিভাবে যে কান্নাকাটি করছিল, হোয়াট এভার। তো এই যে ভারতে একটা
ভূমিধস হইলো বা হচ্ছে বন্যা হচ্ছে, তার কারণে কিন্তু ভারতও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, আবার বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এইরকম কিন্তু একটা না, আমরা অনেক ধরনের ঘটনা দেখছি। যেমন ধরেন কার্বন ইস্যু, কার্বন এমিশনের কারণে যে ক্ষতিটা হয় শুধুমাত্র সেটা একক একটা দেশের হয় না, তার আশপাশে সকল দেশের ক্ষতি হচ্ছে। আবার ধরেন যে পৃথিবীর যে ফুসফুস ধরা হয় অ্যামাজন, সেই অ্যামাজন থেকে যখন হচ্ছে গাছগুলো কেটে ফেলা হচ্ছে, যার ফলে কিন্তু একটা অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে ইন টোটাল। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু ইন্টারন্যাশনাল ক্রাইসিস। এগুলোকে যদি সলভ করতে হয়, তাহলে কিন্তু অনেকগুলো স্টেট, মানে ডিফারেন্ট স্টেক হোল্ডারদেরকে কিন্তু এক জায়গায় হতে হবে, হয়েই কিন্তু তাদেরকে এটা সলভ করতে হবে। তো যেহেতু প্রতিরোধ নিরাপত্তা গুলো কিভাবে সলভ হয়, এককভাবে সলভ হয়, মানে হচ্ছে একটা রাষ্ট্র সলভ করতে পারে, কিন্তু অপ্রতিরোধ নিরাপত্তা এইভাবে সলভ করা সম্ভব না। এই সহিংসতা বা এই যুদ্ধগুলোকে যেমন সলভ করতে হইলে, এই যেমন চায়না মায়ানমার যদি কখনো এককভাবে বসে যদি এটা সলভ করে, তাহলে কিন্তু 1-2 মাসের মধ্যে এটা সলভ করা সম্ভব। এটা চায়নাও জানে, বা সেটা নেগেটিভলি হচ্ছে না। আবার এইদিকে পজিটিভলি আপনি যদি দেখেন, জলবায়ু ক্রাইসিস যদি বলি, এই কারণে কিন্তু ইউনেপ বলেন বা ইউএনএফসিসিসি বলেন, এরা কিন্তু প্রতি বছর কিন্তু বিভিন্ন রকমের প্রোগ্রাম করতেছে। সেখানে সব সব দেশের প্রধানমন্ত্রী বা বিভিন্ন যে স্টেক হোল্ডাররা রয়েছে তাদেরকে ডাকতেছে। এই এই যে কিছুদিন আগে দিগন্ত ভাই গ্রুপে একটা কথা বলেছিলেন যে $100 বিলিয়ন যে কথাটা বলা হয়েছিল, সেটা কি এখনো তোলা হয়েছে কিনা। তো সম্ভব না এগুলো আসলে। এটা যদি সবাই মিলে সাপোর্টটা না দেয়, তাহলে কিন্তু এটা কখনোই সে আশার আলো দেখবে না। বা তারপরে কিন্তু চেষ্টাটা চালিয়ে যেতে হয়। এই কারণেই এই অপরিচালিত নিরাপত্তা গুলোর কথা বলা হচ্ছে। আচ্ছা, যেটা দিয়ে হচ্ছে, হ্যাঁ, রোহিঙ্গা ইস্যুদের এটা একদম পুরোপুরি আমাদের একটা অপরিচিত নিরাপত্তা। এটার এক্সাম্পলটা আমি দিচ্ছি, এটা মানে সরি ব্যাখ্যাটা আমি দিচ্ছি। আমি যেখান থেকে শুরু করছিলাম, প্রথম যে এক্সাম্পলটা দিয়েছিলাম হলি আর্টিজেন, এই হলি আর্টিজেন ক্রাইসিসটা আমরা কিন্তু বহু বছর ধরে আমাদের দেশে কিন্তু কোনো জঙ্গি হামলা কিন্তু হয় নাই। খুব শক্ত হাতে কিন্তু এটাকে আমরা কিন্তু আটকাতে পেরেছিলাম। কিন্তু হলি আর্টিজেনটা আমরা আটকাতে পারিনি। তার বড় কারণ কি? এটা কিন্তু অপ্রচলিত নিরাপত্তার একটা ঘটনা। বাহির থেকে এসে কিছু মানুষজন আমাদের দেশের মানুষকেই মিলিটারি বা প্যারামিলিটারির মাধ্যমে তাদেরকে শক্তি, মানে তাদেরকে সে ট্রেন আপ করে তারপরে একটা হঠাৎ করে একটা সাডেন অ্যাটাক করে বসলো। এটা আসলে সরকারের একক পক্ষে এটা কিন্তু সলভ করা সম্ভব ছিল না। কিন্তু এই যে এই যে জঙ্গিগুলা যে দেশ থেকে আসছিল, সেই দেশের রাষ্ট্রপ্রধানরা যদি এটা, এটা কিন্তু অনেক কিছুই কিন্তু গোপন ভাবে হয়, অনেক কিছু জানা যায়। যদি এরকম হতো যে ধরেন যে এরা পাকিস্তান থেকে আসছে বা হচ্ছে ধরেন ইরান থেকে আসছে, সেই দেশের সরকার প্রধান বা গোয়েন্দা সংস্থা যদি বাংলাদেশের গোয়েন্দা সংস্থাকে যদি জানিয়ে দিত যে আমাদের কাছে এরকম একটা খবর আসছে যে আমাদের দেশ থেকে এরকম কয়েকজন মানুষ কিন্তু তোমাদের দেশে গিয়েছে, হয়তো সামনে কোনো একটা এই ধরনের ঘটনা ঘটতে পারে। এই যে প্র্যাকটিসটা হইলো যে তারা একটা তথ্য জানালো, তার ফলে এখন আমাদের দেশের যে আভ্যন্তরীণ এই যে তখন প্রচলিত যে গ্রুপগুলো রয়েছে, তারা তখন সচেতন হয়ে যাবে এবং চেষ্টা করবে যে আরো কোনো জঙ্গি আসছে কিনা বা এই জঙ্গিগুলা কোনো প্ল্যান করতেছে কিনা, সেটা হচ্ছে খুঁজে বের করা। তো এইভাবে অপ্রচলিত নিরাপত্তাকে ফাইনালি নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু কাজ করে এই প্রচলিত নিরাপত্তার সাথে যে স্টেক হোল্ডার রয়েছে তারাই। তো এইভাবেই কিন্তু অপ্রচলিত নিরাপত্তার সাথে প্রচলিত নিরাপত্তা হচ্ছে ইনভলভ থাকে, এবং সেম কাজটা বাংলাদেশের ক্ষেত্রেও ঘটে। আচ্ছা, এখন রোহিঙ্গা ইস্যুর ক্ষেত্রে যদি আমরা বলি, দেখেন যে রোহিঙ্গা গুলো কিন্তু অলরেডি চলে আসছে, তারা কিন্তু এখন বাংলাদেশের অভ্যন্তরে রয়েছে। তার মানে এদের নিরাপত্তা দেওয়ার যে রাইট, এটা এখন সরাসরি বাংলাদেশ সরকার নিয়েছে। এবং তার আস্পেক্ট থেকে কিন্তু কোস্ট গার্ড, মানে এই মুহূর্তে যারা সাপোর্ট দিচ্ছে, বিজিবি, মিলিটারি এবং কোস্ট গার্ড একদম সরাসরি হচ্ছে এই যারা অলরেডি চলে আসছে এই রোহিঙ্গাদের থেকে একটা নিরাপত্তা দিচ্ছে। কিন্তু রোহিঙ্গারা কিন্তু মায়ানমারে এখনো রয়ে গেছে একটা বড় অংশ। আবার যারা এইখানে আছে একটা অনেকেই কিন্তু আবার সেই দেশে ফেরতও যেতে চায়। কিন্তু এই জিনিসটাকে কিন্তু আমরা সলভ করতে পারতেছি না। তার কারণ কি? বাংলাদেশ চাইলেই রোহিঙ্গাদেরকে বের করে দিতে পারে না, এটা আমাদের সংবিধান সংবিধান আমাদেরকে সেই রাইটটা কোনোভাবেই দেয় না। আবার এই মুহূর্তে মায়ানমারও আমাদের সঙ্গে কিন্তু দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে কিন্তু আসতেছে না। আমরা কয়েকবার কিন্তু বসছিলাম, বাংলাদেশ সরকার কিন্তু ট্রাই করছে, কিন্তু মায়ানমার কিন্তু এটাতে কিন্তু রাজি হয়নি। তো এইখানে দেখেন ঘটনাটা কি হইলো। আচ্ছা, এটা একটু ডিফারেন্ট স্টোরি, হ্যাঁ এটা আচ্ছা বলি। এটা এটা কোনো জায়গায় আপনারা ব্যবহার করেন না, এটা একটা অ্যানালাইসিস। এটা সত্য মিথ্যা জানা নাই, কিন্তু এটা নিয়ে পেপারে অনেক লেখা হয়েছে, আপনারা সার্চ দিলে পাবেন। যখন সোনাদিয়া দ্বীপের আশেপাশে, মানে এখন যে ডিপ সি পোর্টটা করা হচ্ছে এটা কিন্তু মাতার বাড়িতে করা হচ্ছে, এটা তো আপনারা সবাই জানেন। কিন্তু এটা কিন্তু প্রথম সোনাদিয়া দ্বীপে করার কথা ছিল, এবং তখন এটা করার কথা ছিল কিন্তু ভারতে।
কিন্তু ভারত অনেক কিছু ক্যালকুলেশন করে তারা বলল যে এটা ভারত করতে পারবে না, ভারতের এটা হচ্ছে সেই সক্ষমতা নাই। এবং এই জায়গাতে এসে কিন্তু চীন হচ্ছে বাংলাদেশকে একটা অফার করছিল যে সমস্যা নাই, আমরা হচ্ছে এখানে করে দিব। কিন্তু এই সময়টাতে বাংলাদেশ সরকার মানে তৎকালীন বাংলাদেশ সরকার কিন্তু জাপানকেও সেম প্রস্তাবটা দিয়েছিল, মানে যখন ভারত না করে দেয়। তো জাপান কি করলো, সোনাদিয়া কিন্তু যে জায়গাটা আপনারা যদি, আচ্ছা দেখি এখানে জায়গা আছে কিনা, এইখানে আমি ছোট্ট করে একটু জায়গা নেই। মানে এটাকে যদি আমি বাংলাদেশের মানচিত্র ধরি, হ্যাঁ মানে নিচের অংশ, লোয়ার পার্ট, সোনাদিয়ার অবস্থানটা মোটামুটি হচ্ছে এই জায়গাতে, সরি এই জায়গাটাতে, এই জায়গাটাতে এইখানে যদি ডিপ সি পোর্ট করা হতো, হ্যাঁ তাহলে কিন্তু বাংলাদেশের একটা হিউজ সুবিধা হইতো। কিন্তু এখন চলে আসছে ডিপ সি পোর্টটা এই জায়গাতে, এইটাতে হওয়ার কারণে বাংলাদেশের কিন্তু কোনো সুবিধা হয় নাই, উল্টা জাপানের এখানে অনেকগুলো সুবিধা হয়ে গেছে। তো এই যে ইস্যুটা, এই যে বাংলাদেশ যে জাপানকে কাজটা দিয়ে দিল এবং এই জায়গাটা চেঞ্জ হয়ে গেল, এই জিনিসটাকে কিন্তু চীন খুব পজিটিভলি নেয়নি। যখন এই কাজটা চীনের পাওয়ার কথা ছিল তখন কিন্তু চীন এই ধরনের একটা কথা বলছিল যে তোমাদের যে রোহিঙ্গা ইস্যুটা রয়েছে এটা কিন্তু আমরা সলভ করার দিকে যাব। এবং এই সময় আরো একটা এই ধরনের একটা নেগেটিভ থিওরি আমরা জানতে পারি যে চায়না ইনিশিয়ালি একটা প্ল্যান করছিল যে 5,000 রোহিঙ্গাদেরকে হচ্ছে মায়ানমারে নিয়ে যাবে, নিয়ে গিয়ে হচ্ছে আবার তাদেরকে সেখানে আবাসন করবে। এবং সেটা যদি প্রপারলি হয় তাহলে ধীরে ধীরে আবার হচ্ছে প্রচুর রোহিঙ্গাকে তারা মায়ানমারে ফেরত পাঠাবে। কিন্তু রোহিঙ্গারা, প্রথম কথা হচ্ছে রোহিঙ্গারা রাজি হয়নি। রোহিঙ্গা রাজি না হওয়ার বড় কারণ ছিল, রোহিঙ্গাদের যুক্তিটা ছিল হচ্ছে যে আমরা যাব ঠিক আছে কিন্তু আমাদের নিরাপত্তা কিভাবে এনশিওর করবে, সেটা তো মেকশিওর করতে হবে। এটা যদি না করা হয় তাহলে তো আমাদের গিয়ে লাভ নেই। তো এইটা একটা বড় কোশ্চেন ছিল। কিন্তু বাংলাদেশ ইন্টারন্যাশনাল পলিটিক্স এর আসপেক্ট থেকে অ্যানালাইসিস করে যেটা বের করেছিল যে, এটা এই পাশে না বললে হচ্ছে না, যে চীন যদি বেশি না 5 জন রোহিঙ্গাদেরকেও যদি মায়ানমারে পাঠাতে পারে, এটা কিন্তু চীনের জন্য একটা বিশাল অ্যাচিভমেন্ট। হ্যাঁ, হিউজ অ্যাচিভমেন্ট। যে 5 জন গেল মানে কি, তার মানে রোহিঙ্গাদেরকে মায়ানমারে পাঠানো যাচ্ছে, এটা শো করানো হচ্ছে। এইটা যদি চীন একবার স্ট্যাবলিশ করতে পারে তাহলে ওয়ার্ল্ডে চীনের কিন্তু যে মানে কি বলবো, এই যে পাওয়ার প্র্যাকটিসের যে এক্সাম্পল গুলো দিলাম না আমি প্রথমে, পার্সুয়েন্স এর যে ব্যাপারটা, এইটা কিন্তু এখানে চীন প্রপারলি হচ্ছে ইউজ করতে পারে। হ্যাঁ ভাবমূর্তি তো অবশ্যই, বাট প্রপারলি হচ্ছে ইউজ করতে পারে। এবং যার ফলে মানে চীন এইটার ফায়দাটা কিন্তু সব জায়গায় নিতে পারে। যে যে কোনো জায়গাতে যখন রোহিঙ্গা নিয়ে যখন বড় বড় কথা হচ্ছে, বিশেষ করে হচ্ছে রোহিঙ্গাদেরকে সাপোর্ট দিতে হবে বিভিন্ন রকমের, সেটা ফাইন্যান্সিয়াল হোক বা অন্যান্য সাপোর্ট হোক, চীন সেখানে কিন্তু বাধাগ্রস্ত করতে পারতো। এবং তার বিনিময়ে মাত্র এই যে কয়েকজন 5,000 বা সামান্য কিছু রোহিঙ্গাকে পাঠানোর বিনিময়ে মায়ানমারের কাছ থেকে চীন আবার কিন্তু অনেক একটা বিশাল সাপোর্ট নিতে পারতো, যেই জিনিসটা বাংলাদেশের সরকারে বা বাংলাদেশ সেই সময় কিন্তু পছন্দ হয় নাই। এই কারণে কিন্তু বাংলাদেশ কিন্তু এটাতে রাজিও হয়নি। তো এটা হচ্ছে যেটা হচ্ছে প্রচলিত গল্প, মানে এটা হচ্ছে সব জায়গায় বলা হয় এবং পেপারও কিন্তু এভাবে আসছে। আর আরেকটা প্রচলিত হিডেন গল্প হচ্ছে চীন ফাইনালি এই রোহিঙ্গাদেরকে কিন্তু মায়ানমারে নিয়েই যায়নি এবং এই কাজ থেকে সরে আসছে শুধুমাত্র এই কারণে যে এই যে ডিপ সির যে কাজটা, এই কাজটা যখন বাংলাদেশ জাপানকে দিয়ে দিল, এটার জন্য চীন খুব মনক্ষুণ্ণ হয়েছিল। তো এইটা নিয়ে অনেক কোশ্চেন আছে, সো এটা আপনারা কোথাও ইউজ করবেন না। সো এটা ইটস কাইন্ড অফ অ্যানালাইসিস, পলিটিক্যাল পাওয়ার প্র্যাকটিসের বিভিন্ন রকম যে অ্যানালাইসিস থাকে তার মধ্যে এটা একটা, যে একটা ডিপ সি পোর্ট কিন্তু একটা হিউজ কাজ, একটা বিশাল কাজ। এ ধরনের একটা কাজ না পারার কারণে খুব স্বাভাবিক চীন একটু মনক্ষুণ্ণ হতেই পারে। তার জন্য কিন্তু রোহিঙ্গা ইস্যুটাও কিন্তু খুব একটা পজিটিভলি কিন্তু আমরা আর পরে দেখি নাই। যদিও এই কারণে বাংলাদেশ এখনো আসিয়ানে ইনভলভ হওয়ার চেষ্টা করতেছে এবং এটাও হয়তো সম্ভব হবে না। বাট যদি কোনো কারণে যদি বাংলাদেশ আসিয়ানের সাথে ইনভলভ কখনো হতে পারে, হু নোজ, হয়তো রোহিঙ্গা ইস্যুটা আমরা সলভ করতেও পারি। তো আচ্ছা, এখন হচ্ছে মোটামুটি একটা শেষ পয়েন্টে চলে আসছি, সেটা হচ্ছে সন্ত্রাসবাদ। যদিও রিসেন্টলি হচ্ছে সন্ত্রাসবাদ আর খুব বেশি ইউজ হচ্ছে না, তার বড় একটা কারণ হচ্ছে যে সন্ত্রাসবাদের সব থেকে বড় বড় যে এক্সাম্পল গুলো ছিল, যেমন আফগানিস্তান, ইরাক বা লিবিয়া বা ইরাক, এগুলো কিন্তু সবই এখন পুরাতন। এখন সন্ত্রাসবাদ নিয়ে যে ধরনের একটা প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে হামাসকে নিয়ে। তো হামাসকে নিয়ে কিন্তু কনফ্লিক্ট থিওরির অভাব নেই। যেমন একটা হচ্ছে হামাস কিন্তু তাদের নিজেদের রাষ্ট্র রক্ষার জন্য আন্দোলন করতেছে, সুতরাং তাদেরকে আমরা সরাসরি সন্ত্রাসবাদ বা সন্ত্রাসী সংগঠন কিন্তু আমরা বলতে পারি না। আবার হামাসকে আমরা সন্ত্রাসী সংগঠন বলতেও পারি।
কেন বলতে পারি, হামাস কিন্তু নিজেদের স্বার্থ রক্ষার জন্য অন্যান্য যে কোনো জাতি, যেমন বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে যে বের হয়ে আসছে, যে এই ধরনের পজিটিভ কাজগুলো না করে তারা কিন্তু অনেক বাজে বাজে কাজ করছে। যেমন কি হামাস গত বছর অক্টোবরে কি করলো, ইসরায়েলে অ্যাটাক করে বসলো, যেটা কখনোই একটা মানে বিপ্লবী গোষ্ঠী যারা হচ্ছে স্বাধীনতা চায় তাদের কাছ থেকে কাম্য না। তো এইটা হচ্ছে একটা ক্রাইসিস, যে অ্যাটাক ইসরায়েল। আরেকটা ইস্যু এখানে খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেটা হচ্ছে যে জিম্মি করা। তারা হচ্ছে অনেককে জিম্মি করে নিয়ে গেল। তো এইগুলো, এই যে দুইটা বড় এক্সাম্পল দিলাম, এই দুইটা হচ্ছে সন্ত্রাসবাদের খুব গুরুত্বপূর্ণ দুইটা উদাহরণের মধ্যে পড়ে, বা হচ্ছে টপিকের মধ্যে পড়ে। এই কারণে হামাসকে আমরা আবার সন্ত্রাসবাদ হিসেবে হচ্ছে ব্যাখ্যা করতে পারি, বা সন্ত্রাস সংগঠন হিসেবে ব্যাখ্যা করতেও পারি। আবার ন্যাশনাল ইন্টারেস্টের জায়গা থেকে, জাতীয়তা স্বার্থ রক্ষা থেকে, বা ঐতিহাসিক দিক থেকে আপনি যদি না বলতে চান, তাহলে আপনি ঐতিহাসিক দিক থেকে আবার এটা আলোচনা করতে পারেন। যে ঐতিহাসিক যখন আলোচনা আপনি করবেন, যে একসময় তো এটা প্যালেস্টাইনই ছিল এবং এই জায়গাটা তাদেরই ছিল, ধীরে ধীরে বরং ইসরায়েলি তাদের জায়গাটা দখল করে ফেলছে, তাদের নিজেদের জায়গায় তারা আবার ফিরিয়ে আনার জন্য এই ধরনের কাজ করতেছে। এই ধরনের যখন একটা অ্যানালিটিক্যাল অ্যান্সার দিবেন, তখন আবার দেখতে পারবেন যে না, হামাসকে একটা সন্ত্রাসবাদী সংগঠন বলা যায় না। তো এইরকম যদি প্রশ্ন আসে যে হামাস কি সন্ত্রাসবাদী সংগঠন কি না, বা আপনার কি মতামত, বা সন্ত্রাসবাদ কি, হামাসকে এর আলোকে ব্যাখ্যা করুন, প্রশ্নটা যদি এরকম হয়, তাহলে কিন্তু আপনি এরকম একটা কম্পারেটিভ অ্যানালাইসিস দিয়ে আপনাকে অ্যান্সার করতে হবে। কারণ আপনি সরাসরি তাকে মানে সন্ত্রাসবাদী সংগঠন বলতে পারবেন না, আবার এটাও বলতে পারবেন না যে আসলে সে সন্ত্রাসবাদী সংগঠন নয়। তো দুই ধরনের অ্যান্সারই এখানে হতে পারে। আর প্রিভিয়াসলি যে এক্সাম্পল গুলো ছিল সন্ত্রাসবাদের, এগুলো এখন কিন্তু খুব বেশি আর ইউজ হয় না। কারণ ওগুলো অ্যানালাইসিস করতে গেলে কিন্তু আমরা হচ্ছে ট্রিপল কে সেই অ্যান্সারটা করেছিলাম, টু ক্লাস ক্যান। এটাও কিন্তু এক ধরনের সন্ত্রাসবাদী ছিল, যদিও এটা হোয়াইট ন্যাশনালিজম ছিল, বাট এটাও এক ধরনের সন্ত্রাসবাদের মধ্যেই কিন্তু পড়ে। তো মোটামুটি এগুলোই ছিল টপিক। ও আচ্ছা, আরেকটা তাহলে বাদ পড়ছে, এগুলো সচরাচর দেখা যায় যে কনসেপচুয়ালের মধ্যে আসে না, বা আসলে হচ্ছে টিকা আকারে হয়তো আসলে আসতে পারে। তবে এগুলো আপনারা যখন এম্পেরিক্যাল এর কোশ্চেনের অ্যান্সার করবেন, তখন এগুলো বিভিন্ন জায়গাতে চাইলে ইউজ করতে পারবেন। এখানে কিছু অস্ত্রের কথা বলা হয়েছে, যেমন S-400 ক্ষেপণাস্ত্র। এটা কিন্তু এখন সব থেকে জনপ্রিয় একটা ক্ষেপণাস্ত্রের মধ্যে একটা। তো এটা সম্পর্কে আপনারা একটু পড়ে নিয়ে, আচ্ছা এখানে সব ডিটেলস একটু নোট করে দেওয়া আছে, আপনারা একবার শুধু পড়ে নিয়ে। WMD সম্পর্কে তো ভালো করে জানার কথা, ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন। এটা খুবই বিধ্বংসী একটা বিষয়, রাসায়নিক অস্ত্র। এটা রিসেন্টলি হচ্ছে ইসরায়েল কিন্তু হচ্ছে প্যালেস্টাইনে একবার হচ্ছে ইউজ করলো। সো এইটা হচ্ছে আপনারা ইসরায়েল প্যালেস্টাইন নিয়ে যদি এম্পিরিক্যাল কোনো কোশ্চেন আসে, সেখানে আপনারা এই জিনিসটা ইউজ করতে পারেন। আবার এর আগে আমরা সিরিয়া ইস্যুতেও দেখছি, সিরিয়াতেও কিন্তু হচ্ছে রাসায়নিক ওয়েপন ব্যবহার করা হয়। এটা কে দিয়েছিল? ইসরায়েলই কিন্তু হচ্ছে সাপোর্ট, মানে এটা হচ্ছে সাপ্লাই করেছিল। রিসেন্টলি হচ্ছে ড্রোন হামলাগুলোকে আমরা খুবই বেশি জনপ্রিয় আকারে দেখতেছি, যেমন ইসরায়েলে রিসেন্টলি যে অ্যাটাক গুলো হচ্ছে, বা এই যে লেবানন থেকে যে অ্যাটাকটা কিছুদিন আগে হইলো, তারপর তার আগে কিছুদিন আগে ইরান থেকে যে অ্যাটাকটা হলো। হোয়াইট ফসফরাসটা হচ্ছে রাসায়নিক অস্ত্রের মধ্যে আসতে পারে। তো এগুলো এই সবই হচ্ছে যেহেতু রিসেন্ট যে ক্রাইসিস গুলো, তার মধ্যে এই অস্ত্রগুলো ইউজ হচ্ছে, সুতরাং এগুলো সম্পর্কে আপনারা একটু পড়ে নিন। আর ক্লাস্টার বোমাটা এখন হচ্ছে খুব বেশি ইউজ হয়, কারণ হচ্ছে এটা খুব ছোট্ট একটা বোমা, কিন্তু হচ্ছে শক্তি অনেক বেশি। তো এইটা হচ্ছে অনেক বেশি এখন ইউজ হচ্ছে। এটা সম্পর্কে এটার বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে, একবার পড়ে নিয়ে। তো মোটামুটি শক্তি নিরাপত্তা হচ্ছে এগুলোই ছিল। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে করতে পারেন, কারণ আপনাদের কনসেপচুয়াল ইস্যুজ এর যতগুলো অধ্যায় ছিল সবই এর মধ্যে দিয়ে শেষ হয়ে গেল। এবং অলরেডি শাহরিয়ার ভাই আপনাদেরকে এম্পিরিক্যাল ইস্যু পড়ানো শুরু করে ফেলছেন, এবং ইনশাল্লাহ সেটাও শেষ হয়ে যাবে ধীরে ধীরে। তো কনসেপচুয়াল নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আর আরেকটা বিষয়, কনসেপচুয়াল ইস্যুজের উপরে আমি হচ্ছে একটা মানে কোনগুলো ইম্পর্টেন্ট বা এই পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট হবে, এরকম একটা PDF হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দিব আজকে টেলিগ্রামে। যে ওইগুলো টপিকগুলোকে যদি আপনারা একটু ভালোভাবে পড়েন, তাহলে আপনারা একটু এগিয়ে থাকবেন। তার পাশাপাশি সাদমান ভাই তো দিবেই বলেছেন, সুতরাং দুইটাকে আপনারা একটু করে নিতে পারেন, তাহলে আপনারা একটু এগিয়ে থাকতে পারবেন।